धक धक करने लगा गानটা আপনার কেমন লাগে? ব্রোকেন হার্ট সিনড্রোম। হৃদয়ের স্বাস্থ্যের ক্ষেত্রে খাসির মাংসের ভূমিকা। খাসির মাংস আমরা সবাই ভালোবাসি। হোয়াট ইজ কোলেস্টেরল? মানে বেসিক্যালি বাংলা যেটা বলে স্নেহ পদার্থ। পেসমেকার বস্তুটি কিভাবে কাজ করে? এই জেনারেটর চেঞ্জ করার ক্ষমতা আমাদের নেই। ডাক্তারবাবু, প্রচুর আনন্দে কি হার্ট অ্যাটাক হয়? কোলেস্টেরল কিভাবে এফেক্ট করছে হার্টকে? আমরা জানি ইন্ডিয়া একটা ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। মানে বলছে তেল ছাড়া রান্না করুক, এর থেকে বরঞ্চ খাসির ছবি সামনে রেখে ভাত খান না। রিহিট রিইউজ অফ অয়েল এটা কিন্তু একদম করা উচিত না। সিমটমস অফ হার্ট অ্যাটাক। নাভি পর্যন্ত পেন হতে পারে, পেটে ব্যথাও কিন্তু অনেক রকমের হার্ট অ্যাটাক আছে। ইনফেরিয়র ওলেমাই বলে একটা হার্ট অ্যাটাক আছে হার্টের নিচের দিকের দেওয়ালটায়। আচ্ছা, এই যে টুলু পাম্পের কি কি রোগ সবচেয়ে কমনলি দেখতে পান? হার্ট ফেলিয়ার, হার্টটা ফেল করলো, এটা ভয় পেলে হার্ট অ্যাটাক হয়ে যায়। সাপ্লাই করা উচিত, সেটা তো সেই মোমেন্টে সে করতে পারছে না। স্টেন জিনিসটা একটুখানি বলুন। যেমন জলের পাইপ হয়। পেসমেকার বসালে কি একটা মানুষ রোবট হয়ে যায়? Injection. হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। আর আজকে খুব প্রিয় একটা অর্গান নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ প্রেমের অর্গান। কি? প্রেমের অর্গান। হ্যাঁ, ঠিক বলেছেন। হার্ট। এই যে হার্ট ব্রেক হয় আপনাদের, তারপর আপনারা প্রেমে পড়েন, সেই সমস্ত কিছু নিয়েই কথা হবে আজকের পর্বে। আমাদের সাথে রয়েছেন ডক্টর সুমন্ত চ্যাটার্জি। নমস্কার। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার শো। তো ডাক্তার, ওই প্রেমের সাথে হৃৎপিণ্ডকে অ্যাসোসিয়েট করলো কে? প্রেমের সাথে হৃৎপিণ্ডের কোনো সেরকমভাবে তো কানেকশন নেই। কেন যে প্রেম এই সাইন এবং এই জিনিসগুলোকে হৃৎপিণ্ডের সাথে জোড়া হয়, গড নোজ। আর হৃৎপিণ্ড এমনিতেই খুব মেকানিক্যাল অর্গান, ও সারা জীবন খালি পাম্প করে চলেছে। তার সাথে কিন্তু সেভাবে মনের সম্পর্ক নেই। তবে হ্যাঁ, মন মানে ব্রেন হৃৎপিণ্ডর মাঝামাঝি কোনো একটা স্থানে সম্ভবত বায়বীয় এই মনটার আছে আর কি বেসিক্যালি। সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট তার সাথেও কোনো কার্ডিওলজিস্টের সেরকমভাবে কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, মানসিক ব্যাপারের কিছু হার্ট রেট বা রিদম বা ব্লাড প্রেশার এই জাতীয় কিছু জিনিসের সম্পর্ক আছে। কেননা ধরা হয় যে কিছু হরমোনস এবং কিছু এজেন্টস সিক্রেশন হয় আর কি এই মানসিক ব্যাপারে। সেরোটোনিন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, এগুলোর কিন্তু হার্টের সাথে ইন্ট্রিকেটলি জড়িত। হার্টও কিছু জিনিস এরকমভাবে সিক্রেট করে, হার্টের পাম্পস, হার্টের যে দেওয়াল সেগুলো, যেমন অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, সেগুলো কিন্তু আমাদের হার্ট রেট বাড়ায়, প্যালপিটেশন করে, যেগুলো প্রেমে পড়লে আমরা ফেস করি। সেই দিক থেকে বলতে গেলে হয়তো আমরা সেটাই ফিল করি বলে এই যে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন বা এই জাতীয় সেরোটোনিন বা এই অক্সিটোসিন, এই যে হরমোনসগুলো আছে, যেগুলো মানসিকভাবে আমরা ভাবি যে সায়েন্টিফিক্যালি দেখতে গেলে এইগুলো সিক্রেশন হয়, এগুলোতে অনেক সময় আমরা কিন্তু প্যালপিটেশন অনুভব করি, যেটা আমরা এইখানেই অনুভব করি হৃৎপিণ্ডতে। সেই জন্যই হয়তো আগের দিন থেকে চলে আসছে এইখানেই কিছু একটা জিনিস থাকবে, হয়তো মন, যেখানে আমাদের হৃৎপিণ্ডটা বেশি চলছে, বেশি জোরে দৌড়াচ্ছে। আর ধক ধক করনে লাগা গানটা আপনার কেমন লাগে? হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। এটা কিন্তু একই রকমভাবে যে কিছু হরমোনস, কিছু এজেন্টস এরকম সিক্রেশন হয়, সেটা হার্ট থেকেই সিক্রেশন হয়, আরও কিছু অর্গানস থেকে সিক্রেশন হয়, এবং সেটা আলটিমেটলি কিন্তু হার্টের ট্যাকিকার্ডিয়া করে, মানে হার্ট রেটটা অনেক 120, 130-এ চলে গেল। ফ্লাইট এইগুলোতে, এইটাই ধক ধক করনে লাগার মেন থিম, যে হার্টটা অনেক বেশি রেস করতে শুরু করে দিল, যেটা আমরা ভাবি যে কিছু একটা ভালো জিনিস হচ্ছে বা মন্দ জিনিস হচ্ছে। আচ্ছা, এই যে টুলু পাম্পের কি কি রোগ সবচেয়ে কমনলি দেখতে পান? রোগ বলতে গেলে 4-5টা ভাবে আমরা দেখি। সত্যি কথা বলতে কি, সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে বা ইনফেমাস যাকে বলা যায়, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক, এই একটা সেগমেন্ট। 2 নম্বর হচ্ছে যে অ্যারিথমিয়া, মানে হচ্ছে হার্ট রেটটা কমে গেল, হার্ট রেটটা বেড়ে গেল, পালস রেটটা কমে গেল, বেড়ে গেল, এই ধক ধক করনে লাগে এরকম মতো অনেক জোরে ফাস্ট চলছে, বা এত কমে গেল যে আমি উল্টে পড়ে গেলাম, এটা অ্যারিথমিয়া বলে। এটা পেসমেকার এই রিলেটেড একটা জিনিসে চলে গেল। আবার 3 নম্বর হচ্ছে হার্ট ফেলিয়ার, হার্টটা ফেল করলো। এটা সেভাবে হার্ট ব্রেক বলা যায় না, কিন্তু হার্ট ফেলিয়ার মানে হার্টের যেভাবে পাম্প করা উচিত, যেভাবে যত শক্তি বা সেরকমভাবে করা উচিত সেটা করতে পারছে না, লো এফিসিয়েন্সি, সেইটা বলে হার্ট ফেলিয়ার। সেটা একটা পার্ট গেল। আর তারপরে পার্ট হচ্ছে বাচ্চাদের কিছু হার্ট হোলস যেগুলো হয় বাচ্চাদের বিশেষত, এবং বড়দেরও তারপরে অ্যাডাল্টহুডেও জিনিসটা চলে আসে, এএসডি, ভিএসডি, পিডিএ, সেগুলোকে বন্ধ করা হয়, বা সেগুলো নিয়ে মানে প্রেগনেন্সিতে গেল বা ওই সময় কিছু অসুবিধা হলো। এই 4টেই মোটামুটি হার্টের রোগ বলা যেতে পারে, এই 4টেই। এছাড়া আর কোনো নতুন কিছু টার্মিনোলজি হচ্ছে, যেমন অন্য হার্ট ছাড়া অন্য রোগ, তার কিছু ম্যানিফেস্টেশনস হার্টে আসছে, যেমন ডায়াবেটিস, প্রেশার, থাইরয়েড, মেটাবলিক সিনড্রোম বা মোটা হয়ে যাচ্ছে, এগুলোও একটা হার্টের মিসলেনিয়াস বলা যেতে পারে। এই 4-5টাই সেগমেন্ট এই টুলু পাম্পে। বুকে ব্যথা একটা খুব কমন জিনিস, সবারই হয়। এবং বুকে ব্যথার কোন জিনিসটা দেখে আমি বুঝবো যে আমার একজন কার্ডিওলজিস্টকে বা হৃৎপিণ্ডের ডাক্তারকে কনসাল্ট করা উচিত? ঠিক,
এমনিতে বুকে ব্যথা বলতে আমরা যেটা বুঝি সেটাতে কার্ডিওলজিস্ট দরকার হয় না, মানে ছেলে বা মেয়ের, হ্যাঁ। কিন্তু এছাড়া যেগুলো সেগুলো খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন, যে বুকে ব্যথা তো সবাই আমরা কেউ না কেউ সবসময় কারো লাইফস্টাইলে লাইফ টাইমের মধ্যে অনুভব করি। এবার কোনগুলো সিরিয়াস এটা বলাটা ডিফিকাল্ট, কিন্তু তাহলেও কতগুলো নর্ম আছে, কতগুলো নিয়ম আছে, 4-5টা নিয়ম। 1 নম্বর হচ্ছে মাঝরাত্রি বুকে ব্যথা হলো, 2 নম্বর হচ্ছে বুকে ব্যথার সাথে সোয়েটিং হলো, 3 নম্বর হচ্ছে আমার প্রথম বুকে ব্যথা এবং বেশ বেশি, জীবনের প্রথম বুকে ব্যথা, বেশ ক্রাশিং চেস্ট পেন যাকে বলে। 4 নম্বর হচ্ছে বুকে ব্যথার সাথে চোয়াল বা এই হাত দিয়েও বুকে ব্যথাটা নামছে, বুকে ব্যথা এখানে হচ্ছে চিপে ধরছে এবং এদিকে এদিকে নামছে, সেরকম একটা বুকে ব্যথা। এবং লাস্ট হচ্ছে বুকে ব্যথা যেখানে আমার আরও কিছু রোগ আছে, যেমন আমার ডায়াবেটিস আছে, আমি মোটা, আমার প্রেশার আছে, আমার থাইরয়েড আছে, আমার ফ্যামিলিতেও আমার বাবারও হার্ট অ্যাটাক হয়েছিল বা বাবারও অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল বা বাইপাস সার্জারি হয়েছিল, আমার পরিচিত জনের মধ্যে। এই 5টা জিনিস যদি থাকে বুকে ব্যথার সাথে, তাহলে সেই বুকে ব্যথা সম্ভবত ইগনোর করা উচিত নয়। এই বুকে ব্যথাগুলো বেশিরভাগই হার্টের হয়, হার্ট ছাড়া 101টা কারণে বুকে ব্যথা হতে পারে। এখানকার হাড়ের ব্যথা, এখানকার মাসেলের ব্যথা, গ্যাস, বাঙালির তো গ্যাস সর্বস্ব প্রাণী, তো বেশিরভাগই গ্যাস এবং র্যাংটাক মুড়ি মুড়ির মতো আমরা, আর খাসির মাংস সর্বস্ব রবিবার, ঠিক ঠিক তারপরেই শোয়া এবং তারপরেই ব্যথা বিকালবেলার দিকে। কাজে এটা তো কমনই, কিন্তু এই সব ব্যথা বোধহয় গ্যাসের ব্যথা বলে ইগনোর করা উচিত না, বিশেষত এই 4-5টা যেটা বললাম ওইগুলোতে ডাক্তারের পরামর্শ তখনই নেওয়া উচিত। হৃদয়ের স্বাস্থ্যের ক্ষেত্রে খাসির মাংসের ভূমিকা এবং রোববারের ভূমিকা, এটা একটা বড় কোয়েশ্চেন, দারুণ প্রশ্ন। মানে যেমন ছোটবেলায় কোয়েশ্চেন আসছে 15 নম্বর, হ্যাঁ 15 বা 20 নম্বরের কোয়েশ্চেন, সত্যি তাই। মানে সত্যি কথা বলতে কি, মানে খাসির মাংস আমরা সবাই ভালোবাসি, মানে খাসি বেটার দ্যান চিকেন, এটা তো সবাই জানি। কিন্তু মুশকিল হচ্ছে যে রেড মিট, কার্ডিওলজির ব্যাপার থেকে যদি বলা হয় বা নিউরোলজি, স্ট্রোক বা হার্ট অ্যাটাক এই রিলেটেড জিনিস যদি ভাবি, তাহলে খাসির মাংস বা রেড মিট, যে কোনো ধরনের রেড মিটই কিন্তু অ্যাভয়েড করা উচিত। কোলেস্টেরল মানে লিপিড প্রোফাইলগুলোকে ঘেঁটে দেওয়া যাকে বলে আর কি, বেশি হয়ে যাবে কোলেস্টেরল, এইরকম কতগুলো জিনিস, হাই ক্যালোরি ডেনসিটি, এইরকম কিছু কারণে, এবং যেটা দিয়ে রান্না করা হয় তেল, আমাদের সাধারণত যেভাবে রান্না করা হয় আর কি, সরষের তেল এবং বেশি পরিমাণে তেল, সেইগুলো কিন্তু অ্যাভয়েড করাই উচিত সত্যি কথা বলতে কি। তবে হ্যাঁ 3 মাস 6 মাসে একজন খাসির মাংস খেলে তাতে কিছু যায় আসে না, এবং খাসির মাংস নিশ্চয়ই কেউ স্টু করে খাবে না, সেটা চিকেনের ক্ষেত্রেই প্রযোজ্য। কাজেই এই রেড মিটগুলো আমার মনে হয় একটু স্টিক করে থাকা, যে এগুলো খুব কমই খাওয়া হবে। কিন্তু এটা সাধারণত আমরা পোস্ট বাইপাস, পোস্ট অ্যাঞ্জিওপ্লাস্টি, হার্ট অ্যাটাক একবার হয়েছে, হার্টে ব্লক আছে, আমরা জানি এদের ক্ষেত্রেই প্রযোজ্য। তা না হলে যদি আমি হেলদি লাইফস্টাইল ভাবি, তাহলেও এটা চলে আসে। মানে আমার ক্ষেত্রে, আমাদের কন্টেম্পোরারি ইয়াং জেনারেশনে 30, 35, 40, 45 এইরকম যদি আমরা জেনারেশনকে ভাবি, যাদের কোনো হার্টের ডিজিজ তো নেই আমাদের, কিন্তু তা হলেও যদি ছোটোবেলা থেকে ওই হেলদি লাইফস্টাইল ইনকালটিকেট করার কথা বলা হয়, তাহলে আইডিয়ালি কিন্তু খাসির মাংস কমই খাওয়া উচিত, খুব কম, মানে মেবি ওয়ান্স ইন আ ব্লু মুন 3 মান্থস। সেই জন্যই মনে হয় কার্ডিওলজিস্টদের কাছ থেকে না 100-200 টাকা করে বেশি কেজি নেয় হচ্ছে হলো খাসির দোকানের মালিকরা, যে এত পেশেন্ট দিচ্ছি আপনারা, দিচ্ছেন না, পার পেশেন্ট কমিশন দিন। মাসে কবার খাসির মাংস খাওয়া হয়? না কমই খাওয়া হয়। তাও নেমন্তন্ন বাড়িতে গেলে তোমার মতো নেমন্তন্ন বাড়ির কারণ নেই, 2 মাসে একবার তো খাওয়াই হয়ে যায়, 2 মাসে একবার খাওয়াই, 2 মাসে একবার। উনি এমন ভালো মানুষ, সামাজিকভাবে উনি এত সচ্ছল যে ওনার অর্ধেক দিন বাড়িতে রান্নাই হয় না, জিনিসপত্রের যা দাম বেড়েছে, উনি নেমন্তন্ন বাড়িতে বাকিটা চালিয়ে নেন। তো এখন সত্যি কথা বলতে কি, খাসির মাংস একটা জিনিস রিপ্লেস করছে দেখছি, মানে সেইভাবে ভাত, খাসির মাংসকে বিরিয়ানি, মানে মাটন বিরিয়ানি, খাসির মাংসের বিরিয়ানি হলো, কিন্তু ভাত দিলেন, ভাত খাসির মাংসটা একটু কমিয়ে যাচ্ছে। তাই ওই ভাত খাসির মাংসটা এটা দেখছি রিপ্লেস করছে অনেক ক্ষেত্রে, তাই না? বিরিয়ানিটা কতটা হেলদি, ওই একই জিনিস, মানে ওই বিরিয়ানি যেভাবে যে স্টাইলে করে, তবুও আমি বলবো কি জিনিসগুলো যে, মানে এর মধ্যে তো 2-3টে জিনিস, একটা হচ্ছে তেল, কুকিং মিডিয়াটাই মেন সমস্যা, আর একটা হচ্ছে রেড মিট, তার জিনিসটার এলিমেন্ট যেহেতু কনডেন্স লিপিড থাকে, এই দুটো জিনিসের সমস্যা। এমনি ভাত বা মানে এই মানে তেলের মিডিয়া যদি না থাকে খুব একটা, তাহলে কিন্তু খুব সমস্যা হওয়ার কথা নয়। কোন তেল খাবো বলুন তো, কোন তেল? এটা বাঙালি খুব এটা সত্যি খুব ঝামেলার কোয়েশ্চেন, এবং সত্যি কথা বলতে কি এই তেলের জিনিসগুলো মানে এমনিতে ইউজুয়াল নিয়ম হচ্ছে এই যে 50% সর্ষের তেল আর 50% নন মাস্টার্ড অয়েল, অন্য কিছু হোয়াইট অয়েলস, যে কোনো কিছু,
এবার এই যে কোনো কিছুর মধ্যে এগুলো বারবারই চেঞ্জ হয়, প্রত্যেকটা সময় হয়তো এক একটা ডিকেটে এক এক রকমের স্টাডি আসে যে এই তেলের কিছু উপকারিতা আছে, এই তেলের কিছু উপকারিতা আছে। সাধারণত বলা হয় যে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়া ভালো, কেবল সানফ্লাওয়ার, স্যাফ্লাওয়ার, সোয়াবিন অয়েল এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে কোনো মাস সরষের তেলটা তো থাকলো 50%, কারণ সরষের তেলের মধ্যেও কিছু ভালো গুণ আছে, যে আমরা জানি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এইগুলো যে জিনিসগুলো আছে আর কি, সেগুলো সরষের তেলের মধ্যে কিছু ভালো জিনিস আছে, কিছু খারাপ জিনিস আছে, এগুলো কমপ্লিমেন্টারি বেসিক্যালি, এটার সাথে এটা ইয়ে করেই মিলিয়ে মিশিয়ে খেতে হবে। সরষের তেল হলো কিছু জিনিসের জন্য রেখে দেওয়া, মাছ তার জন্য রেখে দেওয়া, বাকিটা সাদা তেল। এবার এই সাদা তেলটা মাসে মাসে বদলাতে পারে, বিভিন্ন যেমন ওই বললাম সানফ্লাওয়ার বা সানফ্লাওয়ার বা সয়াবিন, এগুলো বদলাতে পারে। এক্ষেত্রে একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েলটা তো এখন আমরা খুব শিখেছি অলিভ অয়েল, কিন্তু অলিভ অয়েল মেনলি কিন্তু ড্রেসিংয়ের জন্য। অলিভ অয়েলটা ড্রেসিং পারপাসে, স্যালাড ড্রেসিং বা তার উপরে ব্রাশ করার জন্য, এমন না অলিভ অয়েলটা করে ফুটিয়ে ফেলবো। অলিভ অয়েল দিয়ে যদি ভাজতে যাই কিছু, তাহলে কিন্তু যেটা হবে সেগুলো ওই যে তেলের মধ্যে যে বন্ডসগুলো থাকে সেগুলো কিন্তু ভাঙবে, ভেঙে আবার সেটা একটা খারাপ জিনিসের দিকে যাবে। কাজে অলিভ অয়েল ইজ নট ফর ফ্রাইং, ইটস জাস্ট ফর ড্রেসিং। কাজে অলিভ অয়েলটা ওইভাবেই ইউজ করা উচিত, মানে ভাজার জন্য নয়। অনেক বাড়িতে কি হয় যে একবার লুচি ভাজলো যে তেলটায়, সেই তেলটা খুব সযত্নে রেখে দেওয়া হলো, পরের বারের জন্য আবার লুচি ভাজলো, আবার যখন পরে তেলে দেখলো না তাহলে বেগুনটা ভেজেই নি এই তেলে, এরকম করে। এটা কতটা রিহিট হচ্ছে সবচেয়ে গন্ডগোলের জিনিস, রিহিট। তাহলে একবারের অয়েলে যে বন্ডসগুলো থাকে সেই বন্ডসগুলো ভাঙে, যত বেশি ভাঙবে বন্ডসগুলো, যত বেশি তার ডেরিভেটিভস চলে আসবে, তত বেশি গন্ডগোলের জিনিস। ডালডা সেই জন্যই বলা হয়, কারণ ডালডা অনেকবার রিহিটিংয়ের পর জিনিসটা হয় ডালডা। তেমনি এই একবার লুচি ভাজা হওয়ার পরে আবার মানে মাছের তেলে মাছ ভাজার মতো একটা মাছের হয়ে গেল, আবার তারপর সেই আর একটা মানে ওই তেলটাই আর একটা কিছুতে ইউজ হলো, সেটা কিন্তু রিইউজ করাই খুব খারাপ, ওটা ফেলে দেওয়াই উচিত। একবারে সেই পরিমিত পরিমাণে জিনিস নেওয়া, সে তার মধ্যে হয়ে গেল, তেল ফেলে দিলে আবার নতুন করে তেল, এটা আমাদের খুব কষ্ট হবে, আমাদের মায়েদের খুব কষ্ট হবে আমরা জানি, কিন্তু তাহলেও এই জিনিসটাই করা উচিত। রিহিট, রিইউজ অফ অয়েল, এটা কিন্তু একদম করা উচিত না। ব্যাটিতে ঢেলে রেখে দেওয়া হলো, আবার রাত্রিবেলা সেটা ইউজ হলো, এটা একদম করা উচিত। বলছি যে একবার দেখছিলাম যে তেল ছাড়া রান্না, মানে বলছে তেল ছাড়া রান্না করুক, এর থেকে বরঞ্চ খাসির ছবি সামনে রেখে ভাত খান না, তাই না? হ্যাঁ, তেল কিছু কিছু রান্না তো তেল ছাড়া করাই সম্ভব নয়, মানে আলু ভাজা বা মাছ ভাজা, এইগুলোতেই বেশি ইন্টারেস্টেড। কফি খাবো অথচ ডিক্যাফেন কি বলছে, এই 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 কফিটা ডায়েট কোক, তাহলে তো কোক খাবার আসল এটাই নষ্ট হয়ে যাচ্ছে, মানে যে পারপাসটাই সলভ করছে না। তো কোলেস্ট্রল বহু প্রচলিত এই শব্দ ঘরে ঘরে রয়েছে, সবাই চেক করি, একটু যদি সহজে বুঝিয়ে দেন আমাদের দর্শকদের যে হোয়াট ইজ কোলেস্ট্রল। মানে বেসিক্যালি বাংলা যেটা বলে স্নেহ পদার্থ, মানে তেল এবং চর্বি, মানে এই জাতীয় জিনিস যেগুলো জলে মেশে না, এটাকে এই জিনিস বলা হয় কোলেস্টেরল। তাহলে কোলেস্ট্রলের দুটো সোর্স, একটা হচ্ছে খাবার, একটা হচ্ছে বডি নিজে তৈরি করবে, এই তো দুটো সোর্স। তাহলে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, খাওয়া মানে যেটা আমরা খেলাম সেটাই কোলেস্টেরলটা ভেতরে গেল, এবং সেই কোলেস্টেরলই আমাদের মানে যেটা স্ট্রোক ঘটায় বা হার্ট অ্যাটাক করে, সেই কোলেস্টেরলই ডিপোজিট হয়ে হলো, নাকি না বডির নিজস্ব কোলেস্টেরল তৈরি করে নিল। কোলেস্টেরল এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট আমাদের বডির জন্য, কেননা প্রত্যেকটা সেল মেমব্রেন, প্রত্যেকটা সেলের যে তার যে ঢাকনা চাদর, সেগুলো কিন্তু তাতে কোলেস্টেরল এলিমেন্ট আছে, কেননা এটা জল দিয়ে পারমিয়েবল নয়। সেজন্য প্রত্যেকটা সেলুলার এলিমেন্ট, বিশেষ করে ব্রেনের প্রত্যেকটা নিউরনের যে চাদরগুলো থাকে, ওয়ালগুলো থাকে, সেগুলো কোলেস্টেরল বা তার ডেরিভেটিভস দিয়ে তৈরি। তাহলে সেগুলো তো এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, তা সেগুলোর জন্য তো আমাদের কোলেস্টেরল লাগবে। তবে কি এই খাবার, আমরা যে খাবার খেলাম, একটা খাসি মাংস খেলাম, সেই কোলেস্টেরলটাই গিয়ে ভেতরে ঢুকে ব্রেনের মধ্যে চাদর তৈরি করে দিল, সেরকম হয়তো নয় জিনিসটা। এটা এক্সট্রিমলি কমপ্লেক্স প্রসেস, এবং এক্স্যাক্টলি কীভাবে হয় আমরা জানি না। আমাদের বেসিক এখন আন্ডারস্ট্যান্ডিং কি, যে কোনো প্রকারের কোলেস্টেরল কম ইনটেক করা হোক, বা যে কোলেস্টেরল আছে তাদের ডিপোজিট যাতে না হয় তার ব্যবস্থা করা হোক। তার দুটো জিনিস হতে পারে, সেটা হচ্ছে খেলাম কম, মানে এই তেল বা তেল জাতীয় পদার্থ বা যা ফ্যাট জাতীয় পদার্থ, সেগুলো অ্যাভয়েড করা হোক, তাহলে এই একটা পার্ট হতে পারে। 2 নম্বর, আমাদের শরীরের মধ্যে যে কোলেস্টেরল ডেরিভেটিভগুলো তৈরি হচ্ছে, এই যে সুগার, প্রোটিন অ্যান্ড ফ্যাট, এই তো 3টে এলিমেন্ট, তাই একটাতে কনভার্ট হয়, এইগুলোকে রোধ করা, এই হচ্ছে কোলেস্টেরল। এই কোলেস্টেরলে অনেকগুলো ভালো কোলেস্টেরল, বাজে কোলেস্টেরল, এরকম অনেকগুলো ক্যাটেগরিজ আছে, গুড কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল। কিন্তু মানে গুড কোলেস্টেরল হচ্ছে একটাই, সেটা এইচডিএল কোলেস্টেরল বলে একটা থাকে। লিপিড প্রোফাইল যখন দেখা হয়, দেখলে এক পাতা জুড়ে একটা এরকম একটা জিনিস দেয় লিপিড প্রোফাইল বলতে, এটা সেটা রেশিও, এই এইচডিএল, ভিএলডিএল, এলডিএল, আইডিএল, এরকম প্রচুর জিনিসপত্র দেয়।
এখন যত দিন যাচ্ছে আরও ছোটো ছোটো মলিকিউলও তার ডেরিভেটিভ বেরিয়ে যাচ্ছে, যে আর একটা এটা হয়তো আরও বেশি আমার স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সাথে সম্পর্কযুক্ত, এরকম বিভিন্ন জিনিসপত্র হয়, একটা ডেরিভেটিভ। মোদ্দা কথা হচ্ছে এইচডিএল বলে একটা গুড কোলেস্টেরল হয়, আর এলডিএল বলে একটা ব্যাড কোলেস্টেরল হয়। এই দুটো জানলেই হবে। তাহলে আমাদের কিছু নাম্বার আমাদের জেনে রাখতে হবে। এলডিএলটা ব্যাড কোলেস্টেরল, এটা যতদূর সম্ভব কমিয়ে রাখাই আমাদের উচিত। নাম্বারস অনেক রকমের আছে, 120, 100 এরকম রেঞ্জ আমাদের ইন্ডিয়ানসের জন্য ঠিক, তার বেশি না যাওয়া ভালো। তার বেশি না যেতে হলে আমাদের কী করতে হবে, আইদার কম খেতে হবে, আর না হলে যদি না খেয়েও কিছু করা যাচ্ছে না তাহলে ওষুধ খেতে হবে যাতে এলডিএলটা কম। আর এইচডিএল যেটা গুড কোলেস্টেরল, সেটা খুব হার্ড পয়েন্টার, ওটাকে বাড়ানো কমানো কিন্তু এক্সট্রিমলি ডিফিকাল্ট। ওষুধ খুব কম আছে, কিছু ইনজেক্টেবল ওষুধ আছে, কিছু ওরাল ওষুধ আমরা খুব একটা টলারেট করতে পারি না। এই এইচডিএল বাড়ানোর জন্য এটা ডিফিকাল্ট, মানে এইচডিএল আমার যেমন আছে আমাকে ওটাই ধরে নিতে হবে, আমি এই এইচডিএল নিয়েই আছি, একে খুব একটা বেশি বাড়াতে পারবো না, কারণ বাড়ানোর ওষুধ কম আমাদের হাতে। তাহলে এলডিএলটাই আলটিমেটলি গিয়ে আমার টার্গেট হয়ে দাঁড়ালো, যেটাকে কমানোর ওষুধ প্রচুর আছে। তাহলে কোলেস্টেরল কিভাবে এফেক্ট করছে হার্টকে? তাহলে জিনিসটা হচ্ছে যে এই যে হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক এই সংক্রান্ত, কোলেস্টেরলটা এই সংক্রান্ত, হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক, সেটা কি হয়? হার্ট অ্যাটাক মানেটা হচ্ছে যে হার্ট তো আমাদের জেনারেটর অর্গান, সেই হার্টটা হচ্ছে যে আমাদের ব্লাড পাম্প করে সমস্ত অর্গানকে দেয়, মানে হার্টটা যে পাম্প করছে জেনারেটরের মতো, সেটা চলে গেল ব্রেনে, সেটা হাতে চলে এলো, কিডনিতে গেল, লিভারে গেল, এই হলো তার অক্সিজেন এবং তার খাদ্য হার্টটা সাপ্লাই করে, হার্টটা পাম্প করে এরকম দেয়। তাহলে হার্টটাকে কে দেয়? তাহলে হার্টটার মধ্যে 3টে আর্টারি আছে যারা হার্টের অক্সিজেন, হার্টের নিউট্রিয়েন্ট সাপ্লাই করে। এই 3টে আর্টারি যদি ব্লক হয়ে যায় তাকে হার্ট অ্যাটাক বলে, তাকে হার্টে ব্লক বলে। এইরকম আর্টারি ব্রেনেও আছে, যখন ব্রেনে ব্লক হয়ে যায় তাকে বলে স্ট্রোক, কিডনিতে ব্লক হয়ে গেলে তাকে বলে কিডনি ইঞ্জুরি বা কিডনি ফেলিয়ার, এইরকম জিনিসগুলো হয়। তাহলে হার্টের যে এই 3টে আর্টারি, তার মধ্যে যে ব্লক হয়, এই যে ব্লক পার্টটা হচ্ছে একটা নালী বা কি বলবো পাইপ, যেমন জলের পাইপ হয়। এবার বহুদিন ধরে থাকতে থাকতে জলের পাইপের মধ্যে তো গজায় রাস্ট, যদি মেটাল হয় তাহলে রাস্ট ডিপোজিট হবে, যদি অন্য কিছুর হয় তাহলে মাটি বা বর্জ্য পদার্থ, শ্যাওলা জমে যে ব্লক হয়ে যায়। আমাদের তো এরকম গুটিয়ে বাঁশ দিয়ে গুটিয়ে বা ওই আমরা যেগুলো দিই ওই ড্রেনেক্স বা হ্যানত্যান যেগুলো ড্রেনের মধ্যে দেওয়া হয়, সেগুলো দিয়ে ওটাকে পরিষ্কার রাখতে হয়। এক্স্যাক্টলি হার্টেও তাই। তাহলে হার্টে এই জিনিসগুলো হচ্ছে ক্যালসিয়াম আর কোলেস্টেরল বেশিরভাগ, এই যে ডিপোজিশনগুলো হয়। কোলেস্টেরল তো চটচটে জিনিসপত্র, এবং যখন ওই ভেতরের দেওয়ালটা ছিলে যায়, মানে ছড়ে গেল, ঘা হয়ে গেল, ঘা একটা র সারফেস হয়ে গেল, এই যে র সারফেসগুলো হওয়ার পর র সারফেসটা স্লিপারি নয়, তার মধ্যে এই কোলেস্টেরল গিয়ে জমা হয়, ক্যালসিয়াম গিয়ে জমা হয়, আরও কিছু জিনিসপত্র আছে সেগুলো গিয়ে জমা হয়ে আস্তে আস্তে হিপ হয়। হিপ হওয়ার ফলে এই 100% ডায়ামিটারটা আস্তে আস্তে ছোটো হয়ে 30% হয়ে গেল, পেশেন্টের ব্যথা শুরু হয়ে গেল, যে 100 হয়ে গেল হার্ট অ্যাটাক। তো এইভাবে কোলেস্টেরলটা দায়ী, ব্লাডের সার্কুলেশনের মধ্যে কোলেস্টেরলটা ঘুরছে, যেই ওখানে ছিলে গিয়ে একটা র সারফেস হয়ে গেল, ওইখানে কোলেস্টেরল বা ক্যালসিয়াম এগুলো জমা হতে শুরু করে। তো এই বিরিয়ানি দেখলে যেরকম আপনার আসে জিভে জল, এবার থেকে বুঝবেন এটা জিভে জল নয়, এটা হার্টে কোলেস্টেরল। এই যে ডিপোজিশন, তো ওষুধ তো দেন আপনারা, এমনি নিজেরা কিভাবে এই ডিপোজিশনটাকে আটকাতে পারি? ঠিক, এটাও খুব ইম্পর্টেন্ট। এগুলো সত্যি কথা বলতে কি আমাদের হাতে পুরোটা নেই, আমাদের খুব কমই আছে, 20-25% হয়তো আছে। তো এই ডিপোজিশন ডাইরেক্টলি কমানোর সেরকম কোনো হাতিয়ার নেই, কিন্তু অ্যাজ এ হোল একটা হেলদি লাইফস্টাইল যদি হয়, এই যে বললাম যে একটা আলসার মতো হয়ে যায়, ভেতরে একটা সারফেস ছিঁড়ে গেল, সে ছিঁড়লো কী করে? সেটা নিশ্চয়ই কিছু কারণ থাকবে। এই কারণগুলো হচ্ছে এই প্রেশার, সুগার, থাইরয়েড, আমার ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক কিছু কম্পোনেন্ট, স্মোকিং, সিডেন্টারি লাইফস্টাইল, কেউ মোটা, আমরা হাঁটছি না, দৌড়াচ্ছি না, কিছু কাজ করছি না, এই যে জিনিসগুলো হয়, এখানে কিছু ইনফ্লামেশন হয়, মানে প্রদাহ হয়, মানে ওই কোনো একটা পার্টিকুলার জায়গার মধ্যে যে জায়গাটা গরম হয়ে গেল, জ্বলতে লাগলো, যাকে বলে প্রদাহ। ইনফ্লামেশন মানে জ্বর, জ্বলা, এইরকম। এই যে হলো, এটা বার্নিং হলো, ওটার মধ্যে আস্তে আস্তে ছালটা কিছুটা উঠে গেল, যেই ছাল উঠে গেল সঙ্গে সঙ্গে প্লেটলেট ওখানে চলে গেল, কোলেস্টেরল ওখানে চলে গেল, ক্যালসিয়াম ওখানে চলে গেল, করে ওইটাকে আলটিমেটলি মানে প্রথমে ওরা যায় হচ্ছে জায়গাটাকে হিল করার জন্যে, সঙ্গে সঙ্গে ছুটে চলে গেল ওখানে হিল করতে গিয়ে, কিন্তু হিল হলো না, আলটিমেটলি ব্লকে পরিণত হলো আলটিমেটলি। এটাই এইগুলো, এই হাইটেন রিয়াকশানগুলো আমাদের তখনই হয় যখন আমাদের রিস্ক ফ্যাক্টর থাকে। এইগুলি রিস্ক ফ্যাক্টর, এগুলো আমাদের একদম ছোটোবেলা থেকেই, একদম ছোট বয়স থেকে, আর 15-20 বছর বয়স থেকে আমাদের নিজেদের মধ্যে ইনকালকেট করতে হবে যে দেখো হার্ট অ্যাটাক, আগে তো হার্ট অ্যাটাক এত র্যাম্পান্টলি ছিলও না, এক নম্বর, থাকলেও আমরা ধরতে পারতাম না, আর হলেও আমরা জানি যে 55-60 এই বয়সে হতো। এখন কিন্তু ইয়াংদের প্রচুর চলে আসছে এই জিনিসগুলো,
কেননা হয়তো আমাদের খাদ্যাভ্যাসও প্রচুর চেঞ্জ হয়েছে, আমরা যেমন ভাত মুড়ি রুটি এইসবই খেতাম, এখন ফাস্টফুড প্রচুর বেশি চলে আসছে, বিরিয়ানি চলে এসছে, প্রচুর এগ রোলস, এগুলো প্রচুর কাবাব, এই রিহিটিং এবং এই কাঠকয়লার ইয়েতে জ্বালানো এই জিনিসগুলো এখন প্রচুর বেশি, এবং তেল অনেক বেশি ইউজ করা, অন্য ধরনের জিনিস ইউজ করা, চিজ হ্যান ত্যান, এগুলো আমাদের হয়তো এত সল্টি জিনিস ইউজ করা, সল্টি চিজ, এগুলো এই যে ওয়েস্টার্নাইজেশন অফ ফুড, আমাদের নিজেদের যে ইন্ডিজিনাস ফুড হ্যাবিট ছিল সেটার থেকে অন্যদিকে যাওয়া, ফাস্ট ফুড কোকস এইগুলো জিনিসটা চলে আসা, এগুলো একটা কারণ। স্ট্রেস কিন্তু প্রচণ্ড বড় কারণ, মানসিক স্ট্রেস, অকুপেশনাল স্ট্রেস, ফ্যামিলি স্ট্রেস, এগুলো স্ট্রেসে কী হয়, এই হরমোনসগুলো, এই মন, আবার সেই মন চলে এলো, হরমোনস এবং এজেন্টসগুলো বেরিয়ে যাবে, এই অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিন আরও অনেক বেশি হরমোন চলে আসবে, যারা চলে এসে ওই ইনফ্লামেশন করবে, ওই প্রদাহ বা বার্নিংগুলো সৃষ্টি করে, স্ট্রেসগুলো। আর এরপরে বলা যায় এই মেডিটেশন এগুলো করা হয় না, এক্সারসাইজ করা হয় না, প্রচণ্ড সিডেন্টারি লাইফস্টাইল, মোটা হয়ে যাচ্ছি, স্মোকিং এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, অ্যালকোহল, এগুলো আস্তে আস্তে চলে আসছে, ডায়াবেটিস, আমরা জানি ইন্ডিয়া একটা ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, এখন রিসেন্টলি হয়েছে, খুব বড় অ্যাচিভমেন্ট। তাই এইগুলো হচ্ছে আসছে, এটার কারণ খুব বেশি না জানলেও এটা হচ্ছে, এটা ফ্যাক্ট। এইগুলোই হয়তো রিজন, আমাদের এইগুলো ছোটোবেলা থেকে যদি মাথার মধ্যে ঢোকানো হয় যে এইগুলো ভালো এগুলো বাজে, এই লাইফস্টাইলগুলো যদি আমি করতে পারি তাহলে হয়তো এগুলো পিছনও যাবে, এমন নয় যে পুরোপুরি প্রিভেন্ট করা যাবে, কিন্তু একটা জেনেটিক ফ্যাক্টার্স তো থেকেই যায়, 50% জেনেটিক ফ্যাক্টার্স, নট নেসেসারি আমার মা বাবার হয়েছে তারপর আমার এসছে, এমনি হতে পারে আমি প্রথম আমারই শুরু হলো, তারপরে আমার থেকে আবার পরের জনের হবে, এরকম তো হতেই পারে। কাজেই এইগুলো প্রথম। তারপরে হচ্ছে যে নো ইওর নাম্বারস, মানে আমাকে 30, 35, 40 বছর বয়স হলেই আমার জানতে হবে যে কোনটা নর্মাল আর কোনটা অ্যাবনর্মাল, সেটাই আমরা অনেকে তো জানি না। ফাস্টিং সুগার কোনটা নর্মাল, 110, 100, একটা কোলেস্টেরল কোনটা হলে ঠিক কোনটা হলে বেঠিক, একটা ব্লাড প্রেশার, আমার ওয়েস্ট সার্কামফারেন্স, বিএমআই, বডি ওয়েট, আমার হাইটের তুলনায় বডি ওয়েট কেমন থাকা উচিত। তো এইগুলো আমার মনে হয় যে 30-35 বছরের বয়সের পর আমাদের একটা চেক আপ করা উচিত, চেক আপ করে দেখে নেওয়া উচিত যে আমার নাম্বারসগুলো ঠিক আছে কিনা, যদি না ঠিক থাকে তাহলে সেই রিলেটেড ডাক্তার দেখানো উচিত। কোলেস্টেরল হলো, কার্ডিওলজিস্ট দেখলো, তার জন্য ওষুধ হলো, বা কম যদি বয়সে আগে এই হেলদি লাইফস্টাইল ইনকালকেট করা, একটা জিমে জয়েন করা বা সুইমিং করা বা কিছু করা, স্মোকিং থাকলে স্মোকিং হ্যাবিটটাকে ত্যাগ করা, এগুলো করলেই কিন্তু 10-15% এমনি রিডাকশন দেখতে পাই নাম্বারসগুলোতে। এগুলোই আমার মনে হয় মেন, যে এই কোলেস্টেরল ডিপোজিশন বা এই জিনিসগুলো বন্ধ করার জন্য, বা অ্যাটলিস্ট ডেফার করার জন্য। ছেলে আর মেয়ে এই দুইজনের মধ্যে সবচেয়ে বেশি এই কার্ডিয়াক ডিজিজ কাদের সবচেয়ে বেশি দেখতে পাই? খুব ইম্পর্টেন্ট, ছেলেদের কার্ডিয়াক ডিজিজ আমরা বেশি দেখি। মেয়েদের মানে মেনস্ট্রুয়াল পিরিয়ডটা থাকাকালীন, মানে এই সময় হরমোন দিয়ে প্রোটেক্টেড থাকে অনেকাংশে, 3:2 এরকম বলা হয়, 3:2, 3:1 এরকম আর কি। তারপরে আবার ছেলে মেয়ে সমান হয়ে গেল, মেনোপজ অ্যাটেন্ড করে যাওয়ার পর সে হরমোনাল প্রোটেকশনটা চলে গেল, আবার সেই টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরনের যে রেশিও থাকে সেটা একই রকম প্রায় হয়ে গেল ছেলে মেয়েদের, আবার তারা সমান হয়ে গেল, কিন্তু 50-এর পর, 60-এর পর অ্যাটলিস্ট। তার আগে পর্যন্ত হার্ট অ্যাটাক এই পার্টটা মেয়েদের মধ্যে কম, হরমোনাল প্রোটেকশন কিছুটা থাকার জন্য। হেলদি লাইফস্টাইল যেগুলো বললাম সেটা ডেফিনেটলি আমরা জানি যে মেয়েদের মধ্যে, আমাদের ইন্ডিয়ানদের জন্য কিছুটা হলেও তারা এগিয়ে থাকবে আর কি, মানে একটু এক্সেন্ট্রিক লোকেশনে মেল তো থাকবেই। ভয় পেলে হার্ট অ্যাটাক হয়ে যায়, মানে দুম করে কেউ একটা ভূতের ভয় দেখালো, হার্ট ফেল করে গেল, এরকম প্রচলিত রয়েছে। এটা কেন হয় যদি একটু সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করেন? এই টিভিতে বা মানে এমনি মানে সিরিজ বা সিনেমাতে এরকম আমরা দেখি যে খুব একটা ভয় হলো বা শোক হলো, কিছুটা দুঃখ হলো, তারপর দেখা গেল তার এরকম ইয়ে হয়, শক অথবা শোক, একদম এক্স্যাক্টলি। তাহলে কি এটা একদম যে উড়িয়ে দেওয়া যায় সেরকম নয়। ভয় মানে শক বা শোকে কিছু সময় হয় কি, এরকম কিছু হরমোনাল ডিস্টারবেন্সেস হয়, অ্যাড্রিনালিন প্রচুর বেশি শরীরে বেড়ে যায়, হার্ট রেট প্রচণ্ড বেশি বেড়ে যায়, গিয়ে স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি এরকম জিনিস হয়। মানে এত বেশি অ্যাড্রিনালিন বা এই এজেন্টস কিছু চলে এলো শরীরে, হার্টটা এত বেশি রেস করে ফেললো, মানে জিনিসটা কি, হার্টটা তো একটা নির্দিষ্ট পরিমাণে এরকমভাবে পাম্প করে চলেছে, হার্টটা যদি প্রচুর বেশি রেস করে ফেলে, মানে 150, যার ছোটা উচিত 50-এ ছুটছে 150-এ, তার মানে ও যে এফিসিয়েন্সি নিয়ে সাপ্লাই করা উচিত সেটা তো সেই মোমেন্টে সে করতে পারছে না, মানে হার্টটা চেষ্টা করছে, ওর যে আর্টারিসগুলো আছে চেষ্টা করছে যে ওই ডিমান্ডটা মিট করার জন্য, কিন্তু ওকে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে ওই ডিমান্ডটা মিট করার জন্য। আলটিমেটলি ওটা তখনকার জন্য ফেল করে গেল, করতে পারলো না। এটাকে বলে টাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথি বা স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি, বা একটা ইয়ে আছে ব্রোকেন হার্ট সিনড্রোম, এর একটা নাম।
হার্ট সত্যি ব্রেক করে। এটা সাধারণত ট্রানজিয়েন্ট হয়, মানে 6 মাস বা 3 মাস 6 সপ্তাহ এইরকমই আমরা দেখি। আস্তে 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 হার্ট কিন্তু রিগেন করে যায়। 1/3 বলে, 1/3 ভালো হয়ে গেল, 1/3 আরও বেশিক্ষণ লিঙ্গার করলো, হয়তো বেশি দিন, আর 1/3 থেকে গেল, মানে ওইরকমই থেকে গেল এই একটা হওয়ার পর। এরকম হয়। এটা জাপানে তৈরি হয়েছিল, টাকাটসুবো কার্ডিওমায়োপ্যাথি তৈরি হয়েছিল, মানে ওখানে ডিসকভারি হয়েছিল যে এরকম একটা জিনিসও হয়, তার জন্য কিছু ওষুধও আছে। সেই ওষুধগুলো এখন আমরা দিই, ট্রাই করি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভালো হয়ে যায়। এটা ঠিক হার্ট অ্যাটাক বলবো না, হার্ট ফেলিয়ার একটা জিনিস বলা যেত, তবে হার্ট অ্যাটাকও হতে পারে। এই ইমোশনাল এক্সাইটমেন্ট এবং এইগুলোতে হতে পারে না একদম তা কিন্তু নয়, কারণ ওই হরমোনাল ডিস্টারবেন্সেস বা ডিসব্যালেন্স হয় এবং সেটা আলটিমেটলি করোনারি আর্টারিতে টেম্পোরারি স্প্যাজম করলো, তখন 100% মতো ব্লক হলো, সেই সময় হার্ট অ্যাটাক হলো, তারপর দেখা গেলো মোমেন্টারিলি ওটা খুলে গেছে। তো এই যে নাতিরা পিকনিক করলো, বেবি জোরে বক্স বাজালো আর দাদুর হার্ট অ্যাটাক হয়ে গেল, ওই একই জিনিস মোটামুটি। এই সাউন্ডও কিন্তু একই রকমভাবে ওই মানে ইনসাইট করে কিছু জিনিসপত্র, যেমন কিছু হরমোনস এক্সাইটেড হলো, কিছু এজেন্ট সিক্রিশন হলো, এটা আলটিমেটলি ট্যাকিকার্ডিয়া করলো, খুব হার্টটা খুব জোরে রেস করলো, তার জন্য এটা স্ট্রেস ইনডিউসড হার্টের ফাংশনটা তখনকার জন্য বসে গেল, নিঃশ্বাসের কষ্ট উঠলো বা বুকে ব্যথা হলো। আনইউজুয়াল কিন্তু নয়। হ্যাঁ, কি গান বাজালো সেটা একটা ব্যাপার। ধরুন রবীন্দ্রসঙ্গীত বাজালে কিন্তু কিছু হবে না, কিন্তু টুম্পা সোনা বাজালে কিন্তু হতেও পারে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার একটু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি। আচ্ছা, টেকনিক্যাল যখন এলাম তখন হচ্ছে সবাই খুব জ্ঞানী এই ব্যাপারে। অ্যাঞ্জিওগ্রাফি কি, অ্যাঞ্জিওপ্লাস্টি কি? তাহলে অ্যাঞ্জিওগ্রাফি মানে হচ্ছে যে, মানে যদি এটা করোনারি ভাবে, অনেক কিছুর অ্যাঞ্জিওগ্রাফি হতে পারে। অ্যাঞ্জিওগ্রাফি মানে হচ্ছে যে একটা ভাস্কুলেচার দেখা। এবার করোনারি হতে পারে, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি মানে হচ্ছে হার্টের ভাস্কুলেচার দেখা। কি, হার্টের যে 3টে করোনারি আর্টারি সেটা আমি দেখব। এটা দুটো উপায় হতে পারে। একটা কনভেনশনাল, সেটা হচ্ছে যে আমরা হাত রেডিয়াল আর্টারি বা ফেমোরাল আর্টারির মধ্যে দিয়ে একটা ক্যাথেটার ঢোকালাম, ঢুকিয়ে ওটার মধ্যে করোনারি আর্টারিগুলো যেখান দিয়ে বেরোচ্ছে বা যেখান দিয়ে তৈরি হচ্ছে সেইখানে ঢুকলাম, ঢুকে একটা ডাই দিলাম। একটা ডাই দিলে, এবং সেটা আমি এক্স রে মেশিন, এক ধরনের মেশিন আছে, একটা টাইপের এক্স রে মেশিন দিয়ে ওই জায়গা ওটা আমি ভিজুয়ালাইজ করলাম, নিলাম, ছবিটা তুললাম, দেখলাম যে হ্যাঁ 3টে আর্টারিতে ব্লাড যাচ্ছে। তখনই আমি কোয়ান্টিফাই করতে, এইখানে ব্লক আছে, এখানে ব্লক নেই, এই ব্লক থাকলে এত % ব্লক, তার ডায়ামিটার এত, তার পার্সেন্টেজ এত, নিয়ে আমি ক্যালকুলেশন করলাম। এটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। আর একটা মেথড করা যায় সিটি অ্যাঞ্জিওগ্রাফি, সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। সেটা হচ্ছে যে পেশেন্ট সিটির তলায় শুলো, যেমন একটা চেস্ট সিটি হয় বা অ্যাবডোমিনাল সিটি হয়, একই, কিন্তু ডাইটা এখানে একটা চ্যানেল করে ডাই দিয়ে দিল। সেই ডাই সারা ইয়েতে গেল, সারা শরীরে গেল, কিন্তু পিক আপ করা হলো শুধুমাত্র হার্টের ওই করোনারি এনজিওটাই পিক আপ করা। করোনারিজগুলো কীরমভাবে ডাইটা টেক আপ করলো, শুধুমাত্র একটা সাইকেল আছে, সেই সাইকেলে মানে ডাইতে গেল, সারা শরীরে গেল, কিডনিতেও যাচ্ছে, হার্টেও যাচ্ছে, ব্রেনেও যাচ্ছে, এত সাইকেল পর হার্টে যাবে, সেটা আমরা ধরে নিয়ে ক্যালকুলেট করে ওই সময়টা আমরা ভিজুয়ালাইজ করলাম সিটি মেশিন দিয়ে, যে হ্যাঁ ওই সময় করোনারিজতে গেল এবং আমি এই জিনিসটা দেখতে পেলাম। এটা একটা সিটি করোনারি এনজিওগ্রাফি। এই দুটো মেথড হয়। এরকম ব্রেনেরও অ্যাঞ্জিওগ্রাফি হতে পারে একই মেথডে, সিটি এবং কনভেনশনাল। কিডনিরও হতে পারে, তাকে রেনাল অ্যাঞ্জিওগ্রাফি বলে। কনভেনশনালও হতে পারে আমি ডাইরেক্ট ক্যাথেটার নিয়ে গিয়ে, বা সিটির মাধ্যমে। অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে কি, এই যে আমি অ্যাঞ্জিওগ্রাফি করলাম এবং দেখলাম যে আমার এত % ব্লক রয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে সেই ব্লকটা সারানো। তাহলে অ্যাঞ্জিওগ্রাফি একটা ডায়াগনস্টিক মেথড, আমি দেখলাম, বাড়ির লোককে বললাম, আমি অ্যাডভাইস করলাম যে হ্যাঁ এটা করা দরকার, এটা করা দরকার নেই। অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি করার পর যদি মনে হলো যে এই ব্লকটা ওষুধে সারবে না। কীরকম সাধারণত বলা হয় যে 50%-এর নিচের ব্লক মাইনর, 50 থেকে 75%-এর মধ্যে ব্লক মডারেট, 75-এর ওপর ব্লক কনসিডারেবল অ্যামাউন্ট অফ ব্লক বা সিগনিফিক্যান্ট ব্লক, আর 90%-এর ওপর ব্লক হচ্ছে ক্রিটিক্যাল ব্লক। এই হিসেবে করা হয়। তাহলে 75-এর নিচে আমরা কিছু করি না সাধারণত, মানে ওষুধ দিয়ে রাখা হয়। ধরা হয়, এমন নয় যে ওষুধ দিলে ব্লক সেরে যাবে, কিন্তু ওষুধ দিয়ে স্টেবল রাখা যায়, যে ব্লকটা স্টেবল থাকলো। যদি না পেশেন্টের আর কোনো কষ্ট হয়, ওষুধ বিশুদ্ধ দেওয়া থাকলো, প্রতি বছর সে দেখালো, এসে ইসিজি করলো, যদি আবার ভবিষ্যতে 4-5 বছর পর আবার ওর চেস্ট পেন হচ্ছে বা কিছু সিমটম আসছে, তখন আবার দেখা যাবে। 75%-এর ওপরের ব্লক আমরা সাধারণত ছাড়তে চাই না। বিশেষত 90-র ওপরের ব্লক যদি হয় বা কোনো একটা পার্টিকুলার লোকেশন যদি হয়, ইসিজি দিয়ে আমরা দেখতে পাই যে এইটার জন্যই ওর প্রবলেম হচ্ছে, তখন আমরা সেটাকে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি, এই দুটো হচ্ছে ব্লক খোলার উপায়, অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি। সাধারণ নিয়ম হচ্ছে যে যদি অনেক বেশি ব্লক থাকে, অনেক জায়গায় ব্লক থাকে, 3টে আর্টারিতেই ব্লক থাকে, তাহলে কিছু স্কোরিং সিস্টেম আছে, সেই স্কোরিং সিস্টেম যদি বেশি হয়
তাহলে বাইপাস সার্জারি করাও, কারণ বাইপাস সার্জারিতে একবার করলে প্রত্যেকটা আর্টারিতেই ধরে ধরে গ্রাফট দেওয়া সম্ভব। এই হয়ে গেল। আর অ্যাঞ্জিওপ্লাস্টি, সেই স্কোরিং সিস্টেম যদি অত বেশি না হয় তাহলে অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন্ট বা বেলুন, অনেক রকমের মেথড আছে, সেইগুলো ব্লকগুলো এক এক করে আমরা ডিল করতে পারি, সারাতে পারি। এই হচ্ছে সাধারণভাবে বলতে গেলে। অ্যাঞ্জিওগ্রাফি করছেন, করতে গিয়ে দেখলেন যে এর অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে, তাহলে কি ওই একই সিটিংয়ে আপনারা অ্যাঞ্জিওপ্লাস্টি করে দেন? ঠিক ঠিক, এটাও খুব ইম্পর্টেন্ট। মানে 99% পেশেন্ট এটা অ্যাঞ্জিওগ্রাফি বলার পর জিজ্ঞাসা করবেনই। এই জিনিসটাকে বলে অ্যাডহক অ্যাঞ্জিওপ্লাস্টি, সঙ্গে সঙ্গে করে দিলাম। তাহলে কি নিয়ম হচ্ছে কি, অ্যাঞ্জিওগ্রাফি করার পর আমরা বলি পেশেন্টকে যে দেখুন আপনার এই ব্লক আছে, এই ব্লক আছে, আপনি ওষুধের উপর থাকবেন, বা ওষুধ দিয়ে হবে না, কিছু করতে হবে। কী করতে হবে? অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। ধরুন বললাম কোনো পেশেন্টকে কিছু কিছু জিনিস ফিচার আছে অ্যাঞ্জিওগ্রাফিতে, যেটাতে দেখলে আমরা বলি যে দেখুন আপনার যে ফিচার আছে এটা কিন্তু আর্জেন্ট, না সারিয়ে নিলে কিছুর কোলাপস হওয়ার সম্ভাবনা আছে বা কিছু না কিছু হওয়ার সম্ভাবনা আছে। কখন যদি ক্রিটিক্যাল ব্লক এবং ক্রিটিক্যাল জায়গায়, লেফট মেন, এলএডি, এরকম কিছু ক্রিটিক্যাল জায়গা আছে যেখানে ব্লক যদি আমরা ছেড়ে দিই বিপদ কিছু হতে পারে, ফট করে একটা হার্ট অ্যাটাক হয়ে গেল, বা উনি সিনকোপ ব্ল্যাকআউট হয়ে কোলাপস করে গেলেন, সিভিয়ার চেস্ট পেন হয়ে গেল, এগুলো মোটামুটি বোঝা যায়। যদি সেরকম থাকে আমরা সাজেস্ট করি যে এখনই করিয়ে নিলে ভালো হবে। তা যদি না থাকে, মোর দ্যান 90% কেসেসে বলা হয় যে ঠিক আছে, ইউ টেক ইউর টাইম, আপনি ভাবুন, স্লিপ ওভার ইট, তারপরে ইউ উইল ডিসাইড, তারপরে আমরা করতে পারি। আচ্ছা, অ্যাঞ্জিওপ্লাস্টিতে একটা জিনিস হয় স্টেন্ট, তো স্টেন্ট বসিয়ে দিল ডাক্তারবাবু, এই স্টেন্ট জিনিসটা একটুখানি বলুন। স্টেন্ট হচ্ছে পাইপ, যেমন জলের পাইপ হয় এরকম দুটো এন্ড খোলা ওপেন পাইপ। সেটা কি ওই যেখানে ব্লক হয়েছে 70% ব্লক হয়ে গেছে, 80% ব্লক, 90% ব্লক হয়েছে, ওইখানটাতে ওই স্টেন্টটা প্লেস করে দেওয়া হবে। তাহলে পাইপটা প্লেস করে দিয়ে বেলুন দিয়ে ওটাকে ফুলিয়ে দেওয়া হবে। তার মানে ওই পাইপটা স্টেন্টের এই যে আর্টারির যে গা সেখানে পেস্ট হয়ে গেল, তার মধ্যে দিয়ে ব্লাডটা চলাচল করে, মাঝখানে কোনো ফাঁক থাকবে না। তা সেটার জন্য স্টেন্টের একটা স্ক্যাফোল্ড দরকার, মানে যেটা আর্টারিটাকে পেটেন্ট রাখবে, আবার কোলাপস করে যাবে না, সেটা মেটাল স্ক্যাফোল্ড হয়। অনেক রকম, মানে অনেক রকমের স্টেনলেস স্টিল, হ্যান ত্যান, এরকম অনেকগুলো মেটালের ইয়ে হতে পারে। আর এখনকার দিনে স্টেন্টে ড্রাগ ইলিউটিং স্টেন্ট হয়। একটা পার্টিকুলার ড্রাগ ওষুধ সে রিলিজ করবে 6 মাস ধরে বা 3 মাস ধরে, বা ওষুধ দেওয়া স্টেন্ট, ওষুধ মাখানো স্টেন্ট বলে। ওই মেটালটার খাঁজে খাঁজে ড্রাগগুলোকে ঢোকানো থাকে, যখন লাগিয়ে দেওয়া হয় ওভার 6 মান্থস আর ওভার 6 উইকস এই ড্রাগগুলো আস্তে আস্তে রিলিজ করে। এগুলো অ্যান্টি ক্যান্সার ড্রাগ, প্যাক্রিট্যাক্সেল, সিরোলিমাস। তারা সেলগুলো মাল্টিপ্লাই করতে দেবে না, কি না ওখানে যে প্লেটলেট কোলেস্টেরল জমবে সেগুলোকে জমতে দেবে না কিছু দিনের জন্য, যতক্ষণ না ওটা কাভার হয়ে যায়। এই যে স্টেন মেটালটা থাকলে, এটা থাকলে তো হবে না, ওখানে তো আবার সেই প্লেটলেটগুলো হিট করতে শুরু করে দেবে। তাহলে ওর মধ্যে আবার নিজস্ব চামড়া গজিয়ে যাবে। চামড়া মানে ওর নিজস্ব ভেসেলের যে মিনি ইন্টিমাল ওয়াল বলে, ইন্টিমা, সেটা গজিয়ে যাবে। সেই গজাতে যেদিন সময় লাগবে ওই ড্রাগগুলো রিলিজ হতে থাকবে। ডাক্তারবাবু, নর্মাল পেশেন্টদের একটু সন্দেহ থাকে যে ডাক্তারবাবু বোধহয় অ্যাঞ্জিওপ্লাস্টিটা একটু এক্সট্রা করে দিচ্ছে, কারণ বাড়ি প্লাস্টার হচ্ছে, বাড়িতে রং হবে বা গাড়িটা অনেকটা পুরনো হয়ে গেছে, আমি যদি একটু এক্সট্রা স্টেন বসিয়ে দিই ডাক্তারবাবুর বেশি লাভ হবে। তো এইটা নিয়ে পেশেন্ট এবং ডাক্তারদের একটা বড় কমিউনিকেশন গ্যাপ থাকে এবং একটা বড় সন্দেহ থাকে ডাক্তারবাবুর প্রতি। ঠিকই, একদম ঠিক বলেছেন। সেটা হচ্ছে যে এই অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাডহক অ্যাঞ্জিওপ্লাস্টির মেন ইয়েটা কি, আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে যে খুব যদি ক্রিটিক্যাল অবস্থা না হয় তাহলে একটা সুযোগ এটাই যে পেশেন্টকে ভাবতে দেওয়া হলো, পেশেন্টকে সিডি দেওয়া হলো, পেশেন্টকে লিখে দেওয়া হলো, সে নিজে বাড়িতে গিয়ে পড়ে দেখুক, চালিয়ে দেখুক, সেকেন্ড ওপিনিয়ন বন্ধু বান্ধব জিজ্ঞেস করুক, তারপরে এসে করুক। আমরা বেশিরভাগ এইটাই অ্যাপ্লাই করি। নাহলে অনেক সময় কনফিউশন থাকে যে হ্যাঁ এখনই করে ফেলতে হবে, এত কি ক্রিটিক্যাল আছে, বা একটা টাকা পয়সারও ব্যাপার আছে, যেহেতু অ্যাঞ্জিওপ্লাস্টি এখনকার দিনও বেশ কস্টলি, সঙ্গে সঙ্গে তাকে করে ফেলতে হলো। এটা অনেক সময় তারপরেও একটা রিপারকাশনের সৃষ্টি হয়, তখন না করলেই ভালো হতো, কি এমন আমি অসুস্থ ছিলাম। এসবের জন্যই সম্ভবত অ্যাডহক অ্যাঞ্জিওপ্লাস্টি কমই হয়, বেশিরভাগই ছেড়ে দেওয়া হয়। আমরা তো মানে সেই রকমই বেশিরভাগ দিনে করতে চাই, ছেড়ে দিন, পরের দিন তারপরের দিন ভর্তি হয়, আগে নিজে বুঝে নাও, ফিনান্সও অ্যারেঞ্জ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, বা টিপিএ, ইন্স্যুরেন্স, এগুলোও তাই হয়। আমরা লিখে পাঠালাম যে হ্যাঁ এটা লাগবে, একদিন ওরা সময় নিল, তার ক্লিয়ারেন্স পাঠালো, তারপরের দিন করতে পারলেন। এগুলো করলে কি আমার মনে হয় ট্রান্সপারেন্সিটা বোধহয় বেটার থাকে। তবে একটা অ্যাঞ্জিওপ্লাস্টি আছে যেটা দেন অ্যান্ড দেয়ার করতে হয়, সেটা হচ্ছে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি। মানে পেশেন্ট যদি হার্ট অ্যাটাক নিয়ে আসে, পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, ইসিজি দেখলাম হার্ট অ্যাটাক হয়ে রয়েছে, তখন একদম মানে টাইম ইজ মাসল তখন বলা হয়, মানে হার্ট মাসলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে যদি
সময় বেশি চলে যায়। ওই 6 ঘন্টার গোল্ডেন পিরিয়ড বলে, সব গোল্ডেন পিরিয়ড 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা অনগোয়িং চেস্ট পেন, ইসিজিতে কিছু ডকুমেন্টেশন পাচ্ছি যে এর এখনই করে দিতে হবে, কিছু টাইপের হার্ট অ্যাটাক আছে, সেগুলো দেন অ্যান্ড দেয়ার করে দেওয়াই উচিত। সেগুলো আমরা আগেই বলে দিই যে এটা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি, এটা আমরা জানি যে ব্লক আছে এবং এই আর্টারিতেই ব্লক আছে, সেটা ইসিজি দেখে বলতেই পারছে অলমোস্ট। এটা কিন্তু আমি অ্যাঞ্জিওগ্রাফি করছি অ্যাঞ্জিওপ্লাস্টিটা করার জন্যই, এটাকে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি বলে, এটা দেন অ্যান্ড দেয়ার করে দেওয়া। ডাক্তারবাবু, এবার আপনি যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ, হার্ট অ্যাটাক এবং তার গোল্ডেন আওয়ার। যখন একজন পেশেন্টের হার্ট অ্যাটাক হয়, তার আশেপাশে যারা রয়েছে তাদের কি করণীয়, এটা সহজভাবে বলুন। প্রথমত তো যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাওয়া, কিন্তু তার আগে অবধি কী কী সেফটি মেজার আমরা মেনটেন করতে পারি? এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এখনকার দিনেও এই 2024-এ দাঁড়িয়েও এত সায়েন্টিফিক হয়েছে, মানে কি বলবো, ইমপ্রুভমেন্ট হয়েছে, তা সত্ত্বেও হার্ট অ্যাটাক কিন্তু স্টিল বিয়ার্স আ কনসিডারেবল অ্যামাউন্ট অফ মর্টালিটি, মানে 10-15% মর্টালিটি তো বটেই। এবং আরও বড় কথা, কিছু কিছু হার্ট অ্যাটাক আছে সিভিয়ার হার্ট অ্যাটাক, যেগুলো মানে মুভিজ আমরা সিভিয়ার ম্যাসিভ হার্ট অ্যাটাক, মানে এইটা বোঝানোর চেষ্টা করছে যে হার্ট অ্যাটাক হয়ে মানুষ কোলাপস করে যায়। যেমন মেন হচ্ছে হার্ট অ্যাটাক হলো ব্লাড প্রেশার ড্রপ করে গেল, একটা লোক হাইপারটেনসিভ ব্লাড প্রেশার ওষুধ খায়, কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার পরেই দেন অ্যান্ড দেয়ার 10 মিনিটের মধ্যে দেখা গেলো ব্লাড প্রেশার কমে একদম পুরো 90 হয়ে গেল। এগুলো মেজর হার্ট অ্যাটাক। বা কিডনি শাটডাউন হয়ে গেল, হার্ট অ্যাটাক হওয়ার পরই ইউরিন বন্ধ, সিভিয়ার চেস্ট পেন, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, বা হার্ট অ্যাটাক হওয়ার পর নিঃশ্বাসের কষ্ট, মানে হার্ট অ্যাটাক হার্ট ফেলিয়ার হয়ে গেল, এগুলো কিন্তু ম্যাসিভ হার্ট অ্যাটাক। এগুলো প্রথম নিয়ম হচ্ছে যে কি বলছে সেটা ভালো করে শোনা, দরকার লিখে রাখা এক্স্যাক্টলি কী বলছে, কেননা হার্ট অ্যাটাকের পরে কিছুক্ষণ পরে হয়তো পেশেন্ট খুব একটা বেশি কথা নাও বলতে, কমিউনিকেট নাও করতে পারে, এত বেশি কষ্ট হচ্ছে, কি বলছে সেটা ভালো করে শোনা, সঙ্গে সঙ্গে হসপিটালের কাছে যাওয়া এবং সঙ্গে সঙ্গে ইসিজি করা। স্বাভাবিকভাবেই হার্ট অ্যাটাক যদি সত্যিই হয় তাহলে মানুষ কিন্তু খুব একটা মিস করে না। সিভিয়ার চেস্ট পেন কিন্তু বলেই, সিভিয়ার চেস্ট পেন, সোয়েটিং, এগুলো সাধারণ, এবং পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে ঠিক ভালো কথা বলছে না, ব্লাড প্রেশার ড্রপ করে যাচ্ছে, এইগুলো তো মানুষ খুব একটা মিস করে না। মিস যেটা করে সেটা হচ্ছে যে খুব সিভিয়ার হয়তো হার্ট অ্যাটাক হয়নি, 2-3 রকমের হার্ট অ্যাটাক আছে, স্টেমি, এনস্টেমি, আনস্টেবল এনজাইনা, কিছু হার্ট অ্যাটাক আছে যেটা একটুখানি চেস্ট পেন এলো তারপর চলে গেল, বা অনেক বয়স্ক পেশেন্ট 75-80 খুব ভালো বলতে পারেনি, ডায়াবেটিক পেশেন্ট, মেজর প্রবলেম ডায়াবেটিক পেশেন্ট খুব একটা বলতেই পারে না, বুঝতেই পারলো না, চলে গেল হার্ট অ্যাটাক হয়েছে 2-3 দিন এমনিই পেরিয়ে গেল, এইগুলোই প্রবলেম। তাই জন্য স্লাইটেস্ট চেস্ট পেনও যদি হয় সঙ্গে সঙ্গে ইসিজি, ডাক্তারখানা বা কোনো হসপিটাল, তার ইমার্জেন্সি, কার্ডিয়াক হসপিটাল প্রেফারেবলি, কার্ডিয়াক হসপিটাল থাকলে সঙ্গে সঙ্গে ক্যাথ ল্যাব এবং সঙ্গে সঙ্গে আর্টারি খুলে দেওয়া, এইগুলোই মেজর জিনিস হওয়া উচিত। যদি আউটরিচে হয়, মানে শহরের মধ্যে নয়, বা বেড়াতে গিয়ে কারো হলো, সেটা তো আমি জানি না যে কোথায় যাব, কি করব। আমাদের দেশে তো সেই রকম 911 সিস্টেম হ্যানত্যান এসব তো আমরা জানি যে কীরকম ভালো আছে। তাহলে এইখানে মুশকিল, সঙ্গে সঙ্গে আমরা গুগলে দেখে নিতে হবেই এগুলোতে, ইন্টারনেটে, যে কোথায় হসপিটাল আছে, প্রেফারেবলি কার্ডিয়াক হসপিটাল যেখানে অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, কেননা এখানে টাইমটাই সবচেয়ে ভ্যালুয়েবল। টাইম প্রথমে ছিল 24 ঘন্টা, এই গোল্ডেন আওয়ার 12 ঘন্টা, এখন 12 ঘন্টা 6 ঘন্টা এরকম হয়ে। চেস্ট পেন থাকা অবস্থায়, মানে চেস্ট পেন মানে কি, চেস্ট পেন কিন্তু সেই হিসেবে দেখতে গেলে একটা ওয়ার্নিং সাইন। চেস্ট পেন মানে লাইভ, তখনও আর্টারি, মানে যে আর্টারিগুলোকে সাপ্লাই করছে, মানে আর্টারিগুলো যাকে সাপ্লাই করছে মাসেলটা লাইভ, সে উনি পেন প্রডিউস করছে। পেন যখন শেষ হয়ে গেল তখন চলে গেল মাসেল ইজ অলরেডি ডেড অলমোস্ট। হ্যাঁ, তাহলে 12 ঘন্টা 24 ঘন্টার পর যে পেশেন্টের হার্ট অ্যাটাক, তো বেঁচে থাকলো, কিছু পেশেন্ট ওষুধ পেলো না কিন্তু বেঁচে থাকলো, পেন তো কমে গেল, তার কমলো কী করে? প্রথম 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট, এমন নয় ঘন্টার পর ঘন্টা পেন হচ্ছে, 10-15 মিনিটই পেন হয়, তারপর সে পেন আস্তে আস্তে থাকলো, সরবিট্রেট নিল, কিছু ওষুধ দেওয়া হলো, নিল, তারপর দেখা গেলো 12 ঘন্টা পর পেন শেষ, পেশেন্ট খারাপ নেই, তাহলে পেশেন্টের টেরিটরি শেষ হয়ে গেছে, এমনও হতে পারে, মানে ওর মাসলটা ডেড হয়ে গেল অলরেডি, পেন প্রডিউস করার ক্ষমতা চলে গেল, এমনও হতে পারে। কাজেই খুব তাড়াতাড়ি, টাইমটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইন্টারনেট খুলে দেখে নিই কোথায় অ্যাঞ্জিওপ্লাস্টি, প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, সেখানে যাওয়াই ভালো। যদি না হয়, ধরুন একটা গ্রামের পেশেন্ট, তার কলকাতায় আসতে 4 ঘন্টা সময় লাগবে, ওর থেকে বেটার ওর সেন্টারে গেল, মানে হেলথ সেন্টার বা ওর কাছে পিঠে যা আছে, কিছু ওষুধ আছে, থ্রম্বোলাইটিক্স বলে তাকে, সেপ্টোকাইনেস আছে, দামও কম, খুব বেশি দামও নয়, ওইখানে নিল পেশেন্টটা, ওই ওষুধটা নিল, নেওয়ার পর তারপর হসপিটালে এলো যেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি হতে পারে। তাহলে এই যে 4 ঘন্টা গ্যাপটা, সেটা কিন্তু মিনিমাইজ করতে পারলো ওই থ্রম্বোলাইসিসটা দেওয়ার পর কিন্তু ব্লক অনেকাংশেই কমে যায় এবং তার হাতে সময়ও আসে।
তার মানে নিয়ম হচ্ছে কি, যদি মানে প্রথম ডাক্তার হসপিটালে যদি অ্যাঞ্জিওপ্লাস্টির ফ্যাসিলিটি থাকে করে নাও, যদি না থাকে এবং নেক্সট হসপিটাল যেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি ফ্যাসিলিটি আছে এখানে শিফট করতে যদি 2 ঘন্টার কম সময় লাগে শিফট করে দাও। 2 ঘন্টার কম সময় যদি মনে হয় লাগবে না, মানে বেশি সময় লাগবে, থ্রম্বোলাইটিক্স দিয়ে দাও, দিয়ে শিফট করো। টাইমটা এতটাই গুরুত্বপূর্ণ। সিমটমস অফ হার্ট অ্যাটাক। তাহলে হার্ট অ্যাটাকের মেন সিমটম চেস্ট পেন। এবার চেস্ট পেন মানে একদম চেস্টেই পেন হবে এরকম কিছু ব্যাপার না, বলে এই আম্বেলিকাস পর্যন্ত, নাভি পর্যন্ত পেন হতে পারে। পেটে ব্যথাও কিন্তু অনেক রকমের হার্ট অ্যাটাক আছে। ইনফেরিয়র ওয়ালেমাই বলে একটা হার্ট অ্যাটাক আছে হার্টের নিচের দিকের দেওয়ালটায়, এই দিকের দেওয়ালে হলে চেস্টের পেনের চাইতে কিন্তু পেটে পেন বেশি হয়, বমি হয়, অনেক পেশেন্ট গ্যাস্ট্রাইটিস এইরকমভাবে চলে আসে গ্যাস্ট্রো ইয়েতে, ইসিজি করে দেখা গেল ওর গ্যাসের সমস্যাটা নয়, এটা হার্টের সমস্যা। তাহলে এইখান থেকে পেন হতে পারে বুকে, ডেফিনেটলি চোয়াল পর্যন্ত যেতে পারে। এই কেননা এই সেম নার্ভ ডিস্ট্রিবিউশনটা হার্টের সাথে এক, চোয়াল থেকে নাভি এদিকে এর উপরে উঠবে না। দাঁত বা এই বলে অনেকে এই সব জায়গাতে খুব পেন হচ্ছে। এরপর হাত কিন্তু পেন হতে পারে বেশ সিভিয়ার, 2 হাতই, বাঁ হাতে বেশি, ডান হাতে কম, কিন্তু 2 হাতেই হতে পারে। তাহলে এই গোটা ডিস্ট্রিবিউশন বাঁ দিক ডান দিকেও হতে পারে, কিন্তু এই গোটা চেস্ট, নাভি, চোয়াল, 2টো হাত, এতটা বড় ডিস্ট্রিবিউশন হার্টের পেনের। এই একটা পেন হলো। সোয়েটিং খুব ইম্পর্টেন্ট হার্ট অ্যাটাকের ইয়েতে, সোয়েটিং। অনেক সময় দেখি ডায়াবেটিক পেশেন্ট, বিশেষত সিকেডি পেশেন্ট এবং মোর দ্যান 75 বয়স যাদের, এরা খুব ভালো চেস্ট পেন বলতে পারলো না, হয় অনেকেরই নিউরোপ্যাথি থাকে বা যে কোনো কারণেই হোক বলতে পারলো না। এদের কিন্তু অন্য রকমের সিমটম, যেমন শুধু সোয়েটিং হলো, এমন একটা জিনিস হচ্ছে আমি বলতে পারছি না, মানে আই কান্ট এক্সপ্লেন ইট প্রপারলি ইন ওয়ার্ডস, এরকম কিছু লোক বলেন যে এরকম, কিন্তু অস্বস্তি হচ্ছে, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, নাকি বমি পাচ্ছে, না কেমন একটা অজ্ঞান হয়ে যাবো মনে হচ্ছে, কিছু একটা অস্বস্তি হচ্ছে, সোয়েটিং হচ্ছে, এরকম জিনিসও হতে পারে। কিছু এমনও হয় কিচ্ছু হলো না, পড়ে গেল উল্টে, অজ্ঞান হয়ে গেল, সিনকোপ, এটা নিয়েও প্রেজেন্ট করতে পারে। খালি সিরিয়ালে দেখা হয় যখন শ্বশুরমশাই কোনো খবর শুনে বুকের বাদিকে রাখে, তার মানে দাদুর হার্ট অ্যাটাক হয়েছে। মানে এইটা শুধু নয়, শুধু এটা নয় যে বুকের বাদিকে করে ধরে বসে পড়া মানে হার্ট অ্যাটাক, তা নয়। অনেকগুলো অনেক রকমের জিনিসই হতে পারে। তবে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল বইয়েতে কিন্তু এরকমই দেখানো থাকে যে এরকম একটা ফিস্ট করে, এরকম একটা চাপা মুঠো করে এরকম ভাবে ঝুঁকে পড়ছে। বইয়েতে ছবিগুলো যেমন থাকতো না হার্ট অ্যাটাকে, এরকম ভাবেই থাকতো আমাদেরও। কিন্তু ডিরেক্টরদের কিন্তু খুব ভালো একটা তথ্য দিল, একটু চেঞ্জ করুন। মানে হার্ট অ্যাটাক মানে শুধু এরকম করে, এবং অ্যাক্টরদেরও বলবো যে হার্ট অ্যাটাক করতে হবে, এটা ডিরেক্টর লিখে দিয়েছে, হাত ধরে থাকবেন, স্ক্রিপ্ট রাইটার লিখে দিয়েছে, আপনি দেখেন ঘাম হচ্ছে, আপনারও অ্যাকচুয়ালি এবং সিন ডিজাইনিং এ আপনার একটা ভার্সিটাইলিটি তৈরি হবে। এরম ধরবেন, অভিনেতাদের বলছি, এরম ধরবেন, হার্ট অ্যাটাক হচ্ছে, মানে ইউ আর সাইন্টিফিক্যালি রাইট। ওকে, এবার আসি পেসমেকার। হ্যাঁ, পেসমেকার বসালে কি একটা মানুষ রোবট হয়ে যায়? হ্যাঁ, সেরকমই। পেসমেকার আর একটু ডিফিকাল্ট সাবজেক্ট পেসমেকারটা। একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে যে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মেবি 35% পেসমেকার এই অঞ্চলে, গ্যাঞ্জেস বেল্টে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ তো বটেই, বাংলাদেশে আমি ছেড়ে যদি দিই, মানে অঙ্গবঙ্গ কলিঙ্গ এই পার্টটাতে কিন্তু, উত্তরপ্রদেশের ওই পার্টটাও, এই পার্টটাতেও কিন্তু সবচেয়ে বেশি পার্টটাতেই হয়, 35% প্রায়। দিল্লি বা ওই নর্থ ইন্ডিয়ান সাইডে কিন্তু পেসমেকার খুব কম। রিজন জানি না, অনেকগুলো স্টাডিজ করার চেষ্টা করা হয়েছিল যে এখানকার জল, হাওয়া বা জেনেটিক কিছু ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল খাদ্যাভ্যাস, মাছ নিয়ে অনেকগুলো স্টাডি হয়েছিল, মাছ বা মাছের তেল বা এই জাতীয় জিনিস নিয়ে, খুব ভালো, কিন্তু তার ডকুমেন্টেশন নেই যে কেন যে হয়েছে। কিন্তু সবকটা পেসমেকারের হেডকোয়ার্টার এখানে, প্রচুর বেশি হয় পেসমেকার, আমরা প্রচুর পাই। এমনি পেসমেকারের ইন্ডিকেশন বলতে যেমন বোঝায়, মানে সত্যি কথা বলতে কি, ওই যে পড়ে যাচ্ছি, ব্ল্যাকআউট হচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছি বারবার, পালস রেট কমে যাচ্ছে, এগুলো দিয়েই শুরু হয়। তারপর ডাক্তারবাবুর কাছে যাই, ইসিজি করা হয়, ইসিজিতে কিছু সাইন সিমটমস, কিছু ফিচার্স আছে যে এটা দেখলে আমি বুঝতে পারবো, এই লাগলেও লাগতে পারে। তারপরে হল্টার চলে যাওয়া হলো, হল্টার করে দেখা গেল কিছু ফিচার আছে যে 3:1 ব্লক, 2:1 ব্লক, 6 অ্যানাসিন, এরকম কিছু টার্মিনোলজি আছে। যদি সেই পরীক্ষায় দেখা গেল যে না এর লাগবে, তাহলে বলা হলো। কিন্তু সিমটমগুলো ওই সিনকোপ, ব্ল্যাকআউট, পড়ে যাওয়া, মাথা ঘুরে যাওয়া, এইগুলোই বয়সকালের রোগ, বেসিক্যালি পেসমেকার 65, 70, 75, 80 এই রিজনটাতেই পেসমেকার হয়। অনেক সময় ফ্যামিলি রানও হয়, জেনেটিক কিছু ইয়ে থাকে। কিন্তু পেসমেকার একটা জিনিস অনেকেই বলে যে হার্ট অ্যাটাকের মতো জিনিস, লাইফস্টাইল ডিসঅর্ডার কিন্তু পেসমেকার নয়। প্রেশার, সুগার এসবের সাথে পেসমেকারের সেরকম কোনো সম্পর্ক নেই। জেনেটিক কিছু ফ্যাক্টরস আছে, বাকি এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরস আছে, বাকি এজিং। পেসমেকার বস্তুটি কিভাবে কাজ করে? হ্যাঁ, তাহলে
পেসমেকার একটা মেশিন যেটা এরকম একটা এইরকম এইটুকু সাইজের একটা মেশিন, একটা স্টেনলেস স্টিলের, সেটা ব্যাটারি। সে ব্যাটারিটা এরকম অঞ্চলে বা এদিকে এদিকে থাকে, মানে ওখানে একটু কেটে ভেতরে ঢুকিয়ে দেয় মাসেলের ভেতরে। তার দুটো তার থাকে, সে তারগুলো হাটে চলে যায়, ঠিক আছে? তাহলে পেসমেকারটা ব্যাটারিটা এই পালসটা জেনারেট করে। আর ওই ক্যাথোড অ্যানোড যেমন আমরা ফিজিক্সে পড়েছি, তার দুটো লিডের দুটো পার্ট, এদিকে একটা পার্ট এদিকে একটা পার্ট, ওই পালসটা জেনারেট করলো আর এই তারের মাধ্যমে হার্টের মধ্যে গিয়ে ওই পালসটা মারলো, মারার ফলেই হার্টটা পাম্প করলো। মানে হার্টের মধ্যে এই যেমন এই করোনারি আর্টারিসগুলো বলছিলাম, তেমনই একটা সার্কিট আছে, ইলেকট্রিক্যাল সার্কিট। সেই ইলেকট্রিক্যাল সার্কিটটা চলে কমপ্লিট হওয়ার পর হার্টটা, মানে সেই ইলেকট্রিক্যাল সার্কিটটা যখন শর্ট সার্কিট হয় তখন লোকে মাথা ঘুরে পড়ে, পালস কমে যায়, ওই 2:1 3:1 এগুলো চলে। 3:1 মানে বেসিক জিনিস হচ্ছে 3টে পালস দিল কিন্তু 3টে নিতে পারলো না, হার্ট একটা নিল মানে একটা মারতে পারলো, 3টে ইলেকট্রিক্যাল কারেন্ট পড়লো, 3টে ঢক 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 3টে পড়লো, অথচ হার্টটা একটা নিতে পারলো আর দুটো সেন্সই করতে পারলো না যে আমাকে দিচ্ছে। তাহলে এটা জেনারেটর ফেলিওর বলা যেতে পারে হার্টের। এই যে সার্কিটরি, তার কোনো একটা জায়গায় শর্ট সার্কিট বলা যেতে পারে। এবার এই সার্কিটরি চেঞ্জ করার ক্ষমতা তো আমাদের নেই, এই জেনারেটর চেঞ্জ করার ক্ষমতা আমাদের নেই। হার্টের মধ্যে জেনারেটর আছে, দুটো জেনারেটর, তো বড় বড় দুটো জেনারেটর আছে, দুটো এট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মাঝখানে জেনারেটর আছে। সেই জেনারেটরগুলো খারাপ হয়ে গেল বা ইঞ্জিনের সাথে সাথে রাস্ট পড়ে গেল, তো সেটা তো আমরা বদলাতে পারবো না। তার বদলে এই পেসমেকার একটা এক্সট্রা সার্কিট ফেলে রাখছে, যখন 3টে কারেন্ট দিচ্ছে ওর সাথে সিঙ্ক্রোনাস ও দেবে, হার্টটা না নিতে পারলে ও নিজেই সার্কিটটা কমপ্লিট করে দেবে। এই আর একটা এক্সট্রা সার্কিট দেওয়া, তাহলে এটা করতে পারলে নিজেই করবে, না করতে পারলে আর একটা বিট দিয়ে ওকে করিয়ে নেবে। এই যে পেসমেকার একটা ব্যাটারি থাকে, তো এই ব্যাটারির কতদিন এই ব্যাটারি চলে, মানে মেইনটেনেন্স, হ্যাঁ ইম্পর্টেন্ট। এই যে এএমসি, একটা অ্যাকোয়াগার্ডের এএমসি যেমন হচ্ছে, তার মানে এরও তাহলে দরকার, কম্পিউটারের হয় একদমই তাই, মেশিন, তাহলে এরও করতে হবে। তাহলে একদিন বসালাম তারপরে গিয়ে আবার চলতে থাকলো, এরকম তো হতে পারে না। আমি বসালাম তার 1 বছর পরেই বন্ধ হয়ে গেল, এমন তো হতে পারে, মেশিন নোবডি নোজ। তাহলে কি প্রতি বছর ওটাকে একটা পেসমেকারটাকে চেক আপ করতে হয়, কে বলে পেসমেকার প্রোগ্রামিং, এক্স্যাক্টলি লাইক এএমসি, শুনতে খারাপ হলেও। পেসমেকার কোম্পানি এসে একটা ওয়ান্ড আছে, এটা ইয়ের মতো জিনিস, এটা যন্ত্রের মতো জিনিস, সেটা ব্লুটুথ দিয়ে বা নিয়ার ফিল্ড, যেমন আগে ছিল না এনএফসি বলে একটা জিনিস ছিল, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ওটার মাধ্যমে পেসমেকারটাকেও সেন্স করলো, প্রতিটা জিনিস ও দেখতে পেলো, মানে ওর স্ক্রিনে ফুটে উঠলো যে পেসমেকারটা এতদিন ব্যাটারি আছে, এই জিনিস হয়েছে, এই জিনিস হয়নি, এই মিস করেছে, হার্টটাও কি মিস করেছে, পুরো পরিষ্কার 1 বছরের ডেটা আমি পেতে পারি। প্রতি বছর চেক করিয়ে এবার পেসমেকারটা বলবে এখন 10 বছর, এখন 9 বছর, 8 বছর করতে করতে যখন বলবে আর 1 বছর বাকি আছে, তখন আমরা এভরি 6 মাস আমরা ওটাকে চেক করবো, করে ও বলে দেবে যে এবার ব্যাটারি শেষ হয়ে গেছে আর 3 মাস সময় তুমি পাল্টাও। এই 3 মাসের মধ্যে পাল্টে দেয়। ডাক্তারবাবু, প্রচুর আনন্দে কি হার্ট অ্যাটাক হয়? মালামাল বিক্রির মতন আমি 200 কোটি টাকা লটারি জিতলাম, এত আনন্দ হলো, আনন্দে মরে যাই। সত্যি কি এই যে মন আর হার্ট, এটা কিন্তু হার্ট কিন্তু সত্যি খুবই মেকানিক্যাল অর্গান। ওর কাছে আমার মনে হয় না আনন্দ বা দুঃখ সেরকম কোনো ম্যাটার করছে। ওর হচ্ছে পার্টিকুলার সেই হরমোনটা কি করছে, ওকে বেশি তরবরিয়ে ছোটাচ্ছে নাকি না খুব একটা কিছু করছে না। যে হরমোন, মানে যে দুঃখ বা আনন্দ বা শখ যাই হোক না কেন, সেটা যদি অ্যাড্রিনালিন ক্ষরণ করে এবং সে যদি হার্টকে 200 রেটে দৌড় করায়, ওর হালত কিন্তু একই হবে, কাজে দুটোই হতে পারে। তবে এটাও ঠিক যে আমরা কিন্তু দুঃখেই জিনিসটা বেশি পাই, শখ এই দুটোতেই কিন্তু বেশি পাই, বিরিভমেন্টেই বেশি হয়, কিন্তু সেই জন্যই ব্রোকেন হার্ট সিনড্রোম কথাটা এসেছিল এই জায়গা থেকে। তবে লজিক্যালি দেখলে দুটোতেই হওয়া সম্ভব। রক্ত পাতলা করার ওষুধ ব্লাড থিনার। কেন পাতলা করেন রক্ত? আচ্ছা হ্যাঁ, রক্ত পাতলা করি এই জন্য যে যদি রক্তের ভিসকোসিটি বাড়ে, প্লেটলেট রিঅ্যাক্টিভিটি যাই হোক না কেন, ওই যে বলেছিলাম একটা ঘষা জায়গা যেখানে বার্ন হয়ে গেছে বা ওইখানে ওই স্টিকি পদার্থগুলো জমা হয়, পাতলা করে থাকলে স্টিকিনেসগুলো কম থাকে, প্লেটলেট এবং কোলেস্টেরল জাতীয় জিনিস কম জমবে। এটাই বেসিক স্ট্রোকের জন্যও জিনিসটা ইম্পর্টেন্ট, হার্ট অ্যাটাকের জন্য জিনিসটা, যত স্টিকিনেস কমানো হবে, প্লেটলেট রিঅ্যাক্টিভিটি যত কমবে, এগুলো অ্যান্টি প্লেটলেটস। এই যে ব্লাড থিনার, এগুলো বেসিক্যালি অ্যান্টি প্লেটলেটস। প্লেটলেটগুলো যাতে জমাট না বাঁধে, এমনিতে জমাট বাঁধে না, এই কোনো ক্ষতস্থান পেলেই ওরা ওইখানে গিয়ে আটকে গিয়ে জমাট বাঁধার চেষ্টা করে। হার্ট অ্যাটাক যাদের হয়, স্ট্রোক যাদের হয়, তাদের কিন্তু এই স্টিকিনেসটা বেশি থাকেই, সেই জন্য অ্যান্টিপ্লেটলেট দিয়ে ওগুলোকে বন্ধ করার চেষ্টা করা হয়। কিন্তু প্রবলেম সেটা ব্লিডিং, 1 নম্বর প্রবলেম।
ব্লিডিং হলে সেগুলো বন্ধ, বেশি ব্লিডিং হলে বন্ধ করে দিতে হবে। ভিজিবল ব্লিডিং হলে তো সে দেখতে পেলো, যদি ভিজিবল জায়গায় ব্লিডিং না হয়, ব্রেনে হয়ে গেল তাহলে তো মুশকিল, পেটের মধ্যে হয়ে গেল মুশকিল, ভয় পাই আমরা। যদি বেশি ব্লিডিং দেখি, গোলমেলে দেখি, বন্ধ করে দিতে হয়। কিন্তু প্রবলেম এটা যে অ্যাঞ্জিওপ্লাস্টি করার পর প্রথম বই অনুসারে 1 বছর, কিন্তু অন্তত 6 মাস এই ব্লাড থিনার পেতেই হয় স্টেনটাকে ভালো রাখার জন্য, ওই জায়গাগুলোতে আবার নতুন করে ব্লক না আসার জন্য। ওই সময় যদি কিছু প্রবলেম হয় আমরা ইনসুপ প্রবলেম, যে কি করব। মানে এরকম একটা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছে একজন লোক, তার প্রচণ্ড পেটে ব্যথা, তারপরে দেখা গেল যে তার গল ব্লাডারের স্টোন, সে আর পারছে না সহ্য করতে, অপারেশন করতে হবে। অথবা আমরা খুব ফেস করি দাঁতের একটা বেশ বড় ইনফেকশন নিয়ে এসছে, সেক্ষেত্রে সেই লোকটা কি করবে? তাহলে যদি কোনো অপারেশন এবং আর্জেন্ট অপারেশনের জন্য আমাকে ওই ব্লাড থিনারগুলো বন্ধ করে দিতে হয়, যদি এরকম হয় মানে হবে, তাহলে আমাকে দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে যে লোকটার মানে ম্যান্ডেটারি কোনো জিনিস আছে কিনা, যে বন্ধ মানে করা যাবে না, এরম কোনো আছে কিনা। কি হতে পারে? একটাই, যে তার প্রসিজিওর হয়েছে এবং এই অ্যাঞ্জিওপ্লাস্টি জিনিস হয়েছে এবং সে 2-3 মাসের মধ্যেই আছে। এইটা হলেই আমাদের সবচেয়ে প্রবলেম। প্রথম কথা, যদি ইমার্জেন্সি হয়, লোকটা পড়ে গেছে, ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সিভিয়ার কিছু একটা জিনিস হয়েছে, অবস্ট্রাকশন হয়েছে, আমার কিছু করার নেই, আমাকে ওই রিস্ক ছেড়ে দিয়ে এইটাকে আগে সামলাতে হবে, কিন্তু সেখানে কিছু করার নেই। দাঁত যদি আমি ওয়েট করতে পারি, তাহলে মিনিমাম 6 মাস ওয়েট করাই উচিত। যদি ওয়েট করতে পারলাম না, এত কষ্ট হচ্ছে যে ওয়েট করতে পারছি না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দিয়ে দিই। কেননা কি, এখনকার দিনে যে স্টেন বা যে মেথড ইউজ করা হয়, খুব অসুবিধা হওয়ার কথা নয়। 1 মাস পরেও কিছু কিছু লোককে আমরা দিয়ে দিই, কিন্তু 1 মাস করতেই হবে। যে সার্জন করেছেন উনিই বেস্ট জাজ, যিনি অ্যাঞ্জিওপ্লাস্টি করেছেন, যে কিভাবে করা হয়েছে, কত রকম, কত বড় স্টেন দেওয়া হয়েছে। যত বড় স্টেন তত সেই রিলেটেড প্রবলেম কম, যত ছোট স্টেন সেই রিলেটেড প্রবলেম বেশি। এগুলো কিছু ট্রিক্স আছে আর কি, উনি যিনি করেছেন উনিই ভালো বলতে পারবেন। 6 মাস হলে খুব ভালো, 3 মাস হলে ভালো, আর 1 মাস মিনিমাম, এইটুকু আমাকে করতেই হবে। যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তারা নিজেরা ওষুধটা বন্ধ করে দেবেন না। ওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ড্রাগ আপনার শরীরের জন্য। সেটা অবশ্যই কোনো কার্ডিওলজিস্ট বা যিনি দিয়েছেন আপনাকে, তার পরামর্শ নিয়েই ওটা আপনি বন্ধ করতে পারেন। আর ডাক্তারবাবু, এই যে 4 ইঞ্চি কেটে বাইপাস, আমরা গাড়ি নিয়ে যখন বেরোই চারিদিকে দেখছি, তো আপনারা কত ইঞ্চি কেটে করতেন, বা এই ব্যাপারটা কি? এটা কি মার্কেটিং গিমিক নাকি এটা? না, জিনিসটা শুধু একটা হসপিটালই করছে? না, বাইপাস এমনিতে আমরা কিভাবে বাইপাস, যে বাইপাসের ধারে কোনো জায়গায় অপারেশন হচ্ছে, কারণ হসপিটালগুলো তো ওখানেই থাকে। একদমই তাই। তো আমি প্রথমে তাই ভাবতাম, সত্যি কথা বলছি। কি বাইপাসের রাস্তায় ফেলে? বাইপাস সার্জারি মানে বাইপাসের ধারে যে হসপিটালগুলো রয়েছে, বড় বড় হসপিটাল সব বাইপাসের ধারে, তো সেখানে কোনো অপারেশন মানে হচ্ছে বাইপাস সার্জারি। তাহলে বাইপাসের ধারের হসপিটালগুলো বাইপাস করতে হয় বলছি। তো একটু সহজে বলুন এই বাইপাস সার্জারি বিষয়টা কি, আর এই 4 ইঞ্চি কেটের ব্যাপারটা কি? আচ্ছা, এমনিতে জিনিস হচ্ছে যে আমি যে বললাম যে অ্যাঞ্জিওপ্লাস্টি মানে অ্যাঞ্জিওগ্রাফি করা হলো, প্রচুর ব্লক দেখা গেছে, অ্যাঞ্জিওপ্লাস্টি দিয়ে হবে না, বা একটা স্কোরিং সিস্টেম আছে, সেটা স্কোরিং অনেক বেশি হয়ে গেল, বাইপাস সার্জারি করা হলো। ইউজুয়াল বাইপাস সার্জারির কি, যে বুক কেটে অপারেশন হলো, এইখানে কেটে অপারেশন হলো, বড় অপারেশন, 6 ঘন্টার মতো সময় লাগে, অনেকগুলো গ্রাফট দিতে হতে পারে। এবার যে জিনিসটা হলো, এই স্টারনাম কাটার জন্যই বেশিরভাগ বাইপাসের যে প্রবলেম বা লেট হিলিং, এইখানে ব্যথা, কসমেটিক্যালি যে একটা জিনিসও থাকলো, যদি কারো এরকম স্কার হয়ে, এটাকে কি ওপেন হার্ট সার্জারি বলে? এটাই ওপেন হার্ট সার্জারি। ওকে। তা এইটা মানে আমাদের মেন একটা ইয়ে থাকে, মানে ভয় বা লেট হিলিং বা এর রিহ্যাবিলিটেশনটা প্রলংড হলো, স্কার হলো, ব্যথা হলো, এই বেশিরভাগ জিনিসটাই দেখা গেছে স্টারনাম কাটার জন্য, মেন বোনটা কাটার জন্য। তা দেখা গেল এইটা যদি অ্যাভয়েড করা যায়, তাহলে পেশেন্টের পক্ষে টলারেট করাও ইজি হবে, এর হিলিং এগুলো অনেক ফাস্টার হবে, এবং পেন বা আগলি স্কার বা এই কসমেটিক রিজনগুলো অনেকটা বেটার হবে। এটার জন্য MICS বলে জিনিস আছে, মিনিমালি ইনভেসিভ সার্জারি, যেটা স্টারনাম না কেটে এইখানে কেটে করা হয়। সেটা সব কটা সার্জারিতে, মানে সেটাও ওপেন হার্ট সার্জারি, কিন্তু কি বলবো, সমস্ত ক্ষেত্রেই যে করা যাবে অল ইনক্লুসিভ সেটা নয়, কিছু ক্ষেত্রে করা যাবে। মানে আমাকে ওই কেসটাকে বাঁচতে হবে যে এটা করা যাবেই কি যাবে না। যদি দেখা যায় যে হ্যাঁ করা যাবে, মিনিমালি ইনভেসিভ করা সম্ভব, 4 ইঞ্চি কেটে, যেটা এখানে 4 ইঞ্চি কেটে স্টারনামটাকে অ্যাভয়েড করে, এবং সেটা মোটামুটি আমার ধারণা 70-80% ক্ষেত্রে করা যায়। এখন এগুলো আরও বেশি উঠছে, কসমেটিক্স এবং এইগুলো তো অনেক বেশি উঠছে আগের থেকে, সেগুলো নিয়েও লোকে
ভাবিত, ডেফিনেটলি একজন 50 বছরের মহিলা যদি একটা বাইপাস সার্জারি করতে হয়, কসমেটিক্স বা এই আগলি লুকিং স্কারগুলো তার কাছ থেকে আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সেইগুলোর জন্যই এই যে MICS বলে জিনিস আসছে, মিনিমালি ইনভেসিভ 4 ইঞ্চি কেটে। মানে 4 ইঞ্চি বুকে কাটা মানে কি এখানে মানে পকেটে বেশি ইঞ্চি না কাটা পড়ে? না, সেরকম একই সেটা একই, তবে আগলি লুকিং স্কার্টটা বা একদম যে পুরো থ্রু অ্যান্ড থ্রু কাটা সেইটা অ্যাভয়েড করা যাচ্ছে, ওকে, তার মানে 4 ইঞ্চি কেটে সবাই অপারেশন করছে, তো মার্কেটিং গিমিকে যাবেন না। আর সব অপারেশন কিন্তু আবার 4 ইঞ্চি কেটে সম্ভব নয়। তো আপনি সর্বশেষ কথা ডাক্তারবাবুর কাছে যান, তিনি আপনাকে উপদেশ দেবেন, গাইড করবেন। 4 ইঞ্চি না 10 ইঞ্চি সেটা ডাক্তারবাবুই বলবেন। ফিতে নিয়ে যাবেন না, মাপবেন না। তো ডাক্তারবাবু, আপনি তো স্মার্ট ওয়াচ পরে আছেন, তো এখন সবাই আমরা মোটামুটি পালস রেট চেক করি, একটা অক্সি পালস মিটার সবার বাড়িতে থাকে, স্মার্ট ওয়াচও রয়েছে। তো নর্মাল পালস রেট কত থাকা উচিত, আর এটা কতটা অ্যাকিউরেট পালস রেট চেক করে? মানে জিনিসটা স্মার্ট ওয়াচটার হচ্ছে যে পালস রেট আমাদের 60 থেকে 100 থাকতে পারে। 60 থেকে 100-র মধ্যে নর্মাল ধরা হয়, 60-এর কমে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া, 100-র বেশি বলা হয় ট্যাকিকার্ডিয়া। আমরা যখন ওই ফ্লাইট ফাইট যে কোনো রকম এইরকম রেসপন্স যদি আমাদের হয়, ডেফিনেটলি আমাদের ওটা বেড়ে যায়, এটা ন্যাচারাল। আমি যদি ছুটি, আমার যদি পালস রেট 70 থাকে, ছুটলে আমার পালস রেট হয়ে গেল 120 130, কিন্তু এটা একটা থ্রেশহোল্ড আছে যে এর বেশি যাওয়া উচিত নয়, এই একটা পার্ট হলো। আর 60 আমি ঘুমোলে আমার পালস রেট কমে যাবে, সব কিছুই আমার ঘুমোলে সমস্ত সিস্টেম যেমন হাইবারনেশনে চলে যায়, পালস রেটও চলে যাবে, 50 হতে পারে, 45 হতে পারে, তার কমে নয়। তাহলে এটা এক একটা ইন্ডিভিজুয়ালের পক্ষে ভ্যারি করে, এটা বলা ডিফিকাল্ট, কিন্তু 60 থেকে 100টা ইউজুয়ালি একটা নর্মাল স্ট্যান্ডার্ড বলে ধরা হয়, ব্র্যাকেট। তারপরেরটা তার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার বলা যেতে পারে। পালস রেট অ্যাকিউরেটলি মেজার করার ক্ষমতা অনেক স্মার্টফোনেরই আছে, সত্যি কথা বলতে কি। তবে স্মার্টফোনের যেটা সেটা হচ্ছে যে স্মার্ট ওয়াচের যেটা সেটা হচ্ছে যে এই ইরেগুলার রিদম, যাকে একটাকে বলে এট্রিয়াল ফিব্রিলেশন। তো ইরেগুলার রিদম, এট্রিয়াল ফিব্রিলেশন, যেটা হার্টের বলেছিলাম তো সেকেন্ড স্পেকট্রাম সেটা হচ্ছে যে হার্টের যে রেটটা আছে, শুধু বেশি হয়ে যাওয়াটাই বড় কথা না, হার্টের রেটের একটা ছন্দ আছে, তো টক 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 একটা ছন্দ আছে, তাল আছে একটা। যদি ইরেগুলারও হয় তার মধ্যেও একটা রিদম থাকে, সেই রিদমটা যখন নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। তাল ছন্দ সবই কেটে গেল, এই তার কাটা জিনিসটাকে বলে এট্রিয়াল ফিব্রিলেশন। এইটা ডিটেকশন করার জন্যই স্মার্ট ওয়াচের এত কিছু এইটা ডিটেকশন কিছু কিছু স্মার্ট ওয়াচ করতে পারে, কিছু কিছু মানে অনেকেই করতে পারে। অক্সিপালস মিটার আমরা আঙুলে দিয়ে যেটা আংটির মতন, হ্যাঁ সেটা ক্লিপের মতন, হ্যাঁ, সেটা কোভিডের সময় সবচেয়ে বেশি জিনিসটার বুম হয়েছিল, যে আমরা বলছিলাম যে 90% বা 85%। যে কোনো আঙুলে দেওয়া যায় নাকি শুধুমাত্র? না, যে কোনো আঙুলে, হ্যাঁ, নেল পলিশ বা এই জাতীয় জিনিস যদি না থাকে তাহলে যে কোনো আঙুলেই দেওয়া যায়, ইনফ্রারেড দিয়ে করে জিনিসটা। আর হচ্ছে যে এটা স্মার্ট ওয়াচও করতে পারে, রেড একটা কালারের ইনফ্রারেড বেরোয়, সেইটা দিয়ে পালস অক্সিমিটারতে মাপে। এটা ওই 90 বা 85 এরকম, এর কমে যদি চলে আসে তাহলে ডাক্তার দেখাতে বলা হয়। কোভিডের সময় জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেখান থেকে আমরা জানি অক্সিজেন লেভেলের জন্য। কিছু কিছু পেশেন্টের অক্সিজেন লেভেল এমনিই কম থাকে, সিওপিডি পেশেন্ট, তাদের বেশি বাড়ানোর দরকার নেই, 85 to 90 দ্যাটস গুড এনাফ। নর্মাল লোকের ক্ষেত্রে যদি কারো কোভিড হলো বা নিউমোনিয়া হলো বা কিছু হলো, তখন আমরা এটা মেজার করি এবং দেখি যে 90-র কমে কমছে, 85-এর কমে কমছে, তাহলে কী মেথডে অক্সিজেন দেওয়া হবে সেগুলো ডিসাইড করা হয়। এই এট্রিয়াল ফিব্রিলেশন যেটা বললাম, এইটা একটা স্মার্টফোনের ইম্পর্টেন্ট জিনিস, এইটাকে পিক আপ করাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে বয়স্ক লোকের ক্ষেত্রে, কেননা স্ট্রোক এই এট্রিয়াল ফিব্রিলেশন রিলেটেড হয়। মেবি 50% স্ট্রোক এই এট্রিয়াল ফিব্রিলেশন রিলেটেড, অ্যাবাভ এজ অফ 70। এইগুলো সাইলেন্ট হয়, আমি তো বুঝতে পারছি না আমার এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, কারণ এটা ক্রনিক হয়, মানুষ বুঝতেই পারে না, বহুদিন ধরেই তার চলছে। এইটা পিক আপ করাটা ইম্পর্টেন্ট, কেননা এই পিক আপ করতে পারলে কিছু ওষুধ আছে যেটা স্ট্রোকটাকে প্রিভেন্ট করার ক্ষমতা রাখে। এইটাই স্মার্ট ওয়াচের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এটা সব স্মার্ট ওয়াচে এই ফিচার কারো কম কারো বেশি এরকম আছে। কয়েকটা স্মার্ট ওয়াচ আছে যেগুলো US FDA যাকে বলে আর কি, মানে যারা ওদের যে ফেডারেশন মেডিসিনের আছে তারা অ্যাপ্রুভ করে যে না ঠিক আছে, এইটা যেটা বলবে সেটা আমরা মেনে নেব। এট্রিয়াল ফিব্রিলেশন ডিটেকশন এটা করতে পারে, এটা আই ওয়াচ পারে, গার্মিনের কিছু ওয়াচ পারে, তাই বলে FDA অ্যাপ্রুভ ওদের করেছে এই পর্যন্ত। বাকি সবাই হয়তো পারে, কিন্তু অ্যাপ্রুভড এই দুটোই। আর একটা ওষুধের কথা বলি ডাক্তারবাবু, সেটা আমি জানি, বাঙালি ঘরে ঘরে প্রচলিত একটা ওষুধ সরবিটেট। আমার এক বন্ধুর বাবার তো প্রচলিত ডায়লগ ছিল, বেশি থ্রেড দেবেন না, পকেটে সরবিটেট নিয়ে ঘুরি, থ্রেড দেবেন খুলে জিভের তলায় রেখে দেবো। তো এই সরবিটেটের ব্যবহার এবং এই যে সব কথায় যে সবাই সরবিটেটের একটা সলিউশন ভাবে, তো এটার মিথগুলো একটু ক্লিয়ার করুন। হ্যাঁ, সরবিট্রেট খুব ইম্পর্টেন্ট মেডিসিন,
কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সরবিট্রেট হচ্ছে পেন কিলার ফর হার্ট, দ্যাটস অল। চেস্ট পেন মানে হার্টের পেন সরবিট্রেট কমায়। কেউ যদি এসে বলে আমার চেস্ট পেন হয় মাঝে মাঝে হচ্ছিল, আমরা তখন জিজ্ঞেস করি আপনি কি সরবিট্রেট ইউজ করেন, মানে হ্যাঁ ওই সময় সরবিট্রেট ইউজ করি এবং পেন কমে যায়। এটা কিন্তু রেট্রোগ্রেডলি বোঝা যায় যে ওর ব্লক আছে, তাই জন্যই কমছে। এমনি অন্যান্য হার্টের অন্যান্য কারণে যদি ইয়ে হতো, পেন হতো, গ্যাস্ট্রাইটিস আনতেন, তখন কিন্তু সরবিট্রেটে কমার কথা নয়। সরবিট্রেট কী করে, হার্টের যে জিনিসগুলো যখন কুঁচকে যায়, সরু হয়ে যায়, সরবিট্রেট ওটাকে ভ্যাসো ডাইলেট করে দিতে পারে, ফুলিয়ে দিতে পারে টেম্পোরারিলি। তাহলে নিয়ম হচ্ছে কি, যদি বুকে ব্যথা হয় সরবিট্রেট নিতে পারেন, 5 মিলিগ্রাম সরবিট্রেট 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর, ম্যাক্সিমাম 3টে। কমে গেল ভালো, না কমে গেল হসপিটাল। এটা স্ট্যান্ডার্ড নিয়ম, 5-3টে সরবিট্রেট পরপর নিতে পারেন, 5-10 মিনিট না 10-15 মিনিট অন্তর অন্তর ম্যাক্সিমাম নিতে পারেন। এই একটা পার্ট গেল। 2 নম্বর হচ্ছে সরবিট্রেট কিন্তু ইজ নাথিং বাট আ পেন কিলার ফর হার্ট। হার্ট অ্যাটাক ভালো করে দেওয়ার ক্ষমতা সরবিট্রেটের নেই। মানে ব্যথার জায়গায় থাকে আমরা বুঝতে পারি। এক্স্যাক্টলি, ব্যথার জায়গায় থাকলে আপনাকে একটা সময় দেওয়া হচ্ছে, টাইম দেওয়া হচ্ছে টু কন্ট্যাক্ট ইমার্জেন্সি অফ মেডিসিন মেডিকেল সেন্টার, এইটাই, টু বাই সাম টাইম। এই 2 নম্বর। আর 3 নম্বর, সরবিট্রেট কিন্তু প্রেশার ফল করায়। যেন তেন মানে যখন খুশি সরবিট্রেট খাওয়ার উচিত নয়। শুয়ে মানে বেসিক্যালি প্রেশার কমালে কি হয়, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই সরবিট্রেটকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে চলে এলো, এইটা কমন। যেন সরবিট্রেট খেতে গেলে আমার মনে হয় যে শুয়ে বা বসে মানে প্রপারলি খাওয়া উচিত। ঘুরতে ঘুরতে সরবিট্রেট খেয়ে নিলাম, পট করে পড়ে গিয়ে হিতে বিপরীত হলো। আর বেস্ট হচ্ছে কনসাল্ট করুন, কনসাল্ট করে খান। মানে এটা উনি তো একদম SOS মেডিসিন হিসেবে বললেন না, SOS মেডিসিন, সরবিট্রেট যাদের হার্ট পেন হয় SOS মেডিসিন খেতেই পারেন, কিন্তু সেটুকু খেয়াল রাখতে হবে সরবিট্রেট খেয়েছি, এবার আমাকে বসতে হবে, শুতে হবে, ঘুরে বেড়ালে চলবে না, আমার প্রেশার ফল করে পড়ে যেতে পারে। আর তারও আগে বুঝে নিন ওটা আদতে গ্যাসের ব্যথা হচ্ছে কি। হ্যাঁ এক্স্যাক্ট, গ্যাসের ব্যথায় সরবিট্রেট খেয়ে নিলেন। হ্যাঁ, তো ওই বললাম সবসময় একজন ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে নেবেন। যাই আমরা বলছি এখানে, বহু আমরা শুনেছি যে বিভিন্ন অভিনেতা, পপুলার সেলিব্রিটি তারা জিম করতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। এইটা কেন হচ্ছে? অনেক ইয়াংস্টার্স এখন রিসেন্ট টাইমসে দেখলামও, এমনকি একজন ফুটবলারেরও হার্ট অ্যাটাক। ঠিক না, এইটা হার্ট অ্যাটাক কিনা বলা মুশকিল, মানে জিনিসটা সাডেন ডেথ হয়েছে। এবং সাডেন ডেথ বেশিরভাগ সময় সাডেন কার্ডিয়াক ডেথ বলা হয়, যে অন্য কোনো কারণ ওই সময় তাহলে অটোপসি বা এরকম করলে তবেই আসল কারণটা জানতে পাওয়া যেত, সেটা তো হয় না। তাহলে একটা কারণ যদি বলা হয়, একটা লোক একদম সুস্থ ছিল, কিছু ছিল না, পর মুহূর্তে দেখা গেলো সে হি ইজ ডেড, কোনো প্রিমনিশন সিমটম সেরকম কিছু ছিলই না, হয়তো এটাকে সাডেন কার্ডিয়াক ডেথ বলা হয়। এর একটা কারণ হতে পারে হার্ট অ্যাটাক, আরও অনেক কারণ হতে পারে সাডেন কার্ডিয়াক ডেথের। বেশিরভাগ সময় সাডেন ডেথগুলো অ্যারিথমিয়া রিলেটেড হয়। এই বললাম যেমন এট্রিয়াল ফিব্রিলেশন, এরকমই ভিটি, আরও কিছু জিনিস হয়, জন্মগত কিছু জিনিসও হয়, চ্যানেলোপ্যাথিস বলে, HCM, তাদের হট করে ভিটি হয়ে গিয়ে সাডেন ড্রপ ডেড। তাহলে সাডেন কার্ডিয়াক ডেথ অনেকগুলো কারণে হতে পারে, একটা কারণ হার্ট অ্যাটাক, বাকিগুলো অনেক কারণে হতে পারে। এই জিম রিলেটেড জিনিস যেগুলো ইয়াংস্টার্সে আমরা দেখেছি বা দেখছি, যে হ্যাঁ ইদানিংকালে অনেকজনকেই আমরা দেখলাম যে পারফরমেন্সের সময় হয়েছে ঘটনা বা জিম করতে গিয়ে সমস্যা হয়েছে, এগুলো কিছুটা পোর্শন প্রিভেন্টেবল। হয়তো এই সাডেন কার্ডিয়াক ডেথগুলো যদি ওই চ্যানেলোপ্যাথিস বা হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, তাহলে তো কিছু সত্যি বলার নেই। আমাদের সেটা আগে থেকে ডায়াগনোসিস না করা থাকলে তো ডিফিকাল্ট। আর কিন্তু তা যদি না হয়, অন্য কিছু হার্ট অ্যাটাক বা এই জাতীয় জিনিস হয়, তাহলে তো ঘুরে ফিরে আবার সেই হার্ট হেলদি লাইফস্টাইল এই পর্যায়ে পৌঁছে যাবে। জিমের আগে আমার মনে হয় যে হার্ডকোর জিমার্সদের ECG এবং ট্রেডমিল টেস্ট, একটা ইকোকার্ডিওগ্রাফি, কিছু বেসিক জিনিস করে নেওয়া উচিত, একটা প্রফেশনালের সাহায্য নেওয়া উচিত বিফোর গোয়িং ইনটু হার্ডকোর প্র্যাকটিস। সেগুলো সব স্পোর্টসম্যানদের ক্ষেত্রে, ক্রিকেট, ফুটবল বা যে কোনো কন্ট্যাক্ট স্পোর্ট বা ভালো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাদের লাগে, তাদের কিছু না কিছু ফর্মের সবার প্রোটোকল থাকে, সমস্ত অ্যাসোসিয়েশনের প্রোটোকলসই থাকে, কিছু বেসিক হার্ট টেস্ট করে নেওয়া উচিত। কিছু কিছু ডায়াগনোসিস আমরা দেন অ্যান্ড দেয়ারই করে ফেলতে পারি, করা হয় মনে হয় প্রচুর, মানে ফুটবলার্স। একদমই, আমার মনে আছে একজন ফুটবলার, নাম বলছি না সেটা, উনি খেলেন, গোলকিপিং করেন, সবই করেন, কোনো অসুবিধা হয়ই না, কিন্তু সামহাও কোনো একটা রুল চেঞ্জের ফলে আবার সবাইকে ওই একটা দুটো টেস্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, এরকম একটা জিনিস হচ্ছিল। ফিফা কিছু একটা নতুন রুল ইন্ট্রোডিউস করেছে, এরকম একটা কিছু হবে। তা ওনার ECG ইকো TMT করা হলো। TMT তো উনি মানে পাস্ট উইথ ফ্লাইং কালার্স, মানে এমনি খেলাধুলা করেন, TMT নিয়ে কী হবে, উনি একদম স্টেজ 4 পর্যন্ত চলে যেতে পারেন। ECGতে দেখলাম যে একটা পার্টিকুলার জিনিস আছে, তাকে বলে হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি, হতে পারে। ইকো করা হলো, হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি আছে। হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি একটা জন্মগত রোগ, সেটা বিরাট কিছু আমি তা বলছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাডেন কার্ডিয়াক ডিজিজ করে, এবং লেখাই আছে যে যদি এই জিনিস থাকে তাহলে
ভিটি বা এই জিনিস হতে পারে এবং সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, এদের কিন্তু কন্ট্যাক্ট স্পোর্টে অংশ নিতে গেলে আরও অনেক টেস্ট করে বুঝে নিতে হবে যে করতে পারবে কিনা। পারছেন উনি, কিন্তু যদি কোনোদিনও ফুটবল মাঠে বা ক্রিকেট মাঠে এরকম যদি ঘটনা ঘটে তাহলে তো সেটা ম্যাসাকার। কারণ অলরেডি আমরা জানতাম যে ওর এই জিনিস হওয়ার একটা টেন্ডেন্সি আছে, হতে পারে, তাহলে কেন সেটাকে বন্ধ করা হয়নি বা সঠিক প্রিকশনস নিতে নেওয়া হয়নি। এবং উনি কিন্তু আর খেলতে পারেননি, সত্যি কথা বলতে কি ওই টেস্টটা পাস করতে পারলেন, তার আগের দিন পর্যন্ত খেলছিলেন, তারপরের দিনে খেলতে পারলেন, এটা তো ওনার পক্ষেও মারাত্মক একটা সাইকোলজিক্যাল সেটব্যাক। কিন্তু এই ডায়াগনস্টিক অ্যালগোরিদম তো এই জন্যই দেওয়া আছে, 100টা মানুষের মধ্যে যদি 2জনেরও সাডেন ডেথ প্রিভেন্ট করা যেতে পারে তাহলে সেটা আমরা সেই সুবিধাটা নেব। কারণ লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন জিনিসটা না, যখন আমরা জেনে গেলাম সেই প্রিকশনটা নেওয়া উচিত, জানলাম না সেটা তো আলাদা কথা। আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তো হার্ট হেলথ ভালো রাখার জন্য আমরা কি কি করতে পারি? ডেইলি রুটিন, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই জিনিসটা শুরু করা উচিত টিনেজ থেকে। 1 নম্বর, আমরা বা আমাদের যদি হয়ে গিয়ে থেকে আমাদের ছেলেপিলেরা যে টিনেজ থেকে শুরু করা। 1 নম্বর হচ্ছে যে জল ভালো করে খাওয়া, অ্যারাউন্ড 3 লিটার্স মতো জল খাওয়া। 2 নম্বর হচ্ছে ঘুম ভালো করে, ঘুম 8 ঘন্টা 9 ঘন্টা ঘুম খুব ইম্পর্ট্যান্ট, ওটা এনার্জি দেয় ওই সময়টা। সাম ফর্ম অফ স্ট্রেস বাস্টার, মেবি মেডিটেশন, গান বা যার যা প্যাশন আছে, সাম ফর্ম অফ স্ট্রেস বাস্টার, অবশ্যই মেডিটেশন, যোগা, প্রাণায়াম বা যাই হোক করা উচিত। এক্সারসাইজ অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস আ ডে, 5 days a week, এইটুকু করলেই হবে। কিন্তু এক্সারসাইজটা সোয়েট রিডিউসিং এক্সারসাইজ, ব্রিস্ক ওয়াকিং, সাইক্লিং, জগিং, হোয়াট এভার যার প্যাশন, যার যেটা করতে ভালো লাগে, কিন্তু এটা মাস্ট। খাবার, অয়েলি ফুড, যে একই জিনিস, এগুলো অ্যাভয়েড করা। কী কী জিনিস কথা বললাম, খাসির মাংস না হলে এইগুলো। আর হচ্ছে যে স্মোকিং, অ্যালকোহল, এগুলো অ্যাভয়েড করা। নো ইওর নাম্বারস, 30 পেরোলেই 35 পেরোলেই একটা চার্ট করে নেওয়া যে এই জিনিস আমার আছে, এই সুগার, এই প্রেশার, এবং এর উপরে আমাকে তো জানতেও হবে যে হ্যাঁ 140/90টা আসল, এর কমে থাকা উচিত, 130/80টা ঠিক আছে, এইগুলো নাম্বারসগুলো জেনে নেওয়া। আর একটা ডায়েরি করে রাখা যে আমার বাবা মার বা আমার ফ্যামিলিতে কী কী হিস্ট্রি আছে, এর ডায়াবেটিস আছে, এর সুগার আছে, এই থাইরয়েড আছে, এইগুলো আমার মনের মধ্যে জাস্ট এই 5-7টা জিনিস, এগুলোই যদি করি এবং কম বয়স থেকে করি তাহলেই হবে। তাহলেই কিন্তু একই রুল, প্রেশার, সুগার, থাইরয়েড, ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, একই রুল। যদি ওগুলো হয়ে গিয়ে থাকে, ডায়াবেটিস ডেভেলপ করে গেলাম 25 বছর বয়সে, তখনও তাই, তখন জিনিস মাত্রাগুলো বাড়াতে হবে এবং ওষুধ যেগুলো থাকছে সেগুলো যেন হার্ট ফ্রেন্ডলি, নিউরো ফ্রেন্ডলি, কিডনি ফ্রেন্ডলি হয়। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, আজকে অনেকটাই আমরা হার্ট নিয়ে জানতে পারলাম, একদম হার্ট টু হার্ট কনভারসেশন হলো আমাদের কানেক্ট। আর আপনাদেরও বলি যে এটা হচ্ছে আমাদের প্রথম কার্ডিওলজি নিয়ে এপিসোড, তাই অনেক আমরা ডিপ ডাইভ এপিসোড করলাম না, খুব বেসিক প্রশ্নগুলো যেগুলো কমনলি মানুষরা জিজ্ঞেস করে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। কিন্তু এরপরে পরবর্তীকালে আপনারা আরও বেশি জানতে পারবেন, আমাদের ডাক্তারবাবুরা আসবেন, হার্ট নিয়ে আরও জানতে পারবেন। আমরা এক একটা বিষয় নিয়ে আমরা ডিপ ডাইভ এপিসোড করব, আর আপনারাও আমাদেরকে জানাতে থাকুন কমেন্ট বক্সে যে আর কি কি বিষয় নিয়ে আপনারা চান যে আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি। আপনারা সুস্থ থাকবেন, যাতে কোনো ডাক্তারবাবুর কাছে আপনাকে যেতে না হয়, আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে, অন্য কোনো ইনজেকশন নিয়ে।